ওকে, স্টুডেন্টস কি খবর? সবাইকে আসসালামু আলাইকুম। 25 ব্যাচের স্টুডেন্টরা, আজকে আপনাদের জন্য ঈদের দিন। আমি জানি না আমার কাছে এত গাঢ় করে, এত কড়া করে কেউ কখনো কিছু চাইছে কিনা। 25 ব্যাচের স্টুডেন্ট যেভাবে আমাদের কাছে চাইছে যে ভাই প্রি মেডিকেল কবে আসবে, তো অনেক চড়াই উতরাই গেল আমাদের জীবনে। কেন চড়াই উতরাই? কারণ দেশের সিচুয়েশন বলো, তোমাদের ইয়ার চেঞ্জ বলো, আমাদের ইচ্ছে ছিল আরও আগেই তোমাদের নিয়ে কাজ করা শুরু করার, কিন্তু সেটা গড়াতে গড়াতে সেপ্টেম্বর মাসে এসে পৌঁছালো। স্টিল এটা দেরি হয় নাই। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের বিখ্যাত লাইভে, যেখানে 25 ব্যাচের জন্য, আমি জানি না তোমাদের জন্য প্রি মেডিকেল কোনো প্রোগ্রাম এর আগে কেউ কখনো করেছে কিনা। 25 ব্যাচের জন্য হয়তো বা আমরাই প্রথম তোমাদেরকে নিয়ে একটা প্রি মেডিকেল প্রোগ্রামের লঞ্চিং লাইভে তোমাদেরকে পাচ্ছি। এই লাইভটা একই সাথে আমাদের রোড টু ডিএমসি এবং ডিএমসি স্টেশন দুই প্ল্যাটফর্ম থেকেই হচ্ছে। এবং আজকে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের রাহাত ভাই আমাদের খুব কাছের বন্ধু অনেক বছর ধরে, কিন্তু রাহাতের বাসায় কোনো দিন আসি নাই। তো আজকে ফাইনালি আমরা রাহাতের যে স্টুডিও, মারাত্মক সুন্দর স্টুডিও, রাহাত কোনো একদিন ঘুরিয়ে দেখাস ওদেরকে, অনেক গোছানো। এইরকম স্টুডিও পাইলে আমি তো সারাদিন ক্লাস নিতাম, রাহাতকে সেটাই বললাম। তো সেই স্টুডিও থেকে দুরন্ত প্রয়াস 5.0 লঞ্চিং লাইভে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর আমার সাথে অন্তর এবং রাহাত আছে। আমরা আজকে শুধু যে এখানে আমাদের কোর্স ব্যাপারে কথা বলবো একদমই তা না। তোমরা আসলে অনেকেই আসছো যারা প্রি মেডিকেল কনসেপ্টটা সম্পর্কে পরিচিত না, বা পরিচিত থাকলেও নেগেটিভলি ইন্ট্রোডিউসড। সো আমরা এখানে কথা বলবো সব ভেঙে চুরে, কেন এটা দরকার এবং কেন এটা ক্ষতিকর না, কেন এটা থেকে তুমি বেনিফিটেড হতে পারো। তো ওভারঅল লাইফটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ যদি এইটা তুমি না শুনো, যেটা হবে, তুমি তোমার ভাবনাটা অন্ধকারে থেকে যাবে আসলে। তুমি হয়তো বা কারো কাছ থেকে একটা নেগেটিভলি শুনছো যে না প্রি মেডিকেল করলে এইচএসসির ক্ষতি হয়। আমরা এখানে দাঁড়িয়ে তোমাকে প্রমাণ করে দেখাই দিব যে এইচএসসির সাথে প্রি মেডিকেলের কোনো সংঘর্ষ নাই। বরঞ্চ তুমি যদি হার্ডওয়ার্কিং হও এবং প্রি মেডিকেলটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমার এইচএসসি আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের তোমাদেরকে নিয়ে সামগ্রিক প্ল্যান কি, আমরা কবে ক্লাস শুরু করছি, কিভাবে জয়েন করা যাবে, সব কিছুই এই লাইভের মধ্যে থাকবে। 25 ব্যাচের তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে লাইভটা সবার মাঝখানে শেয়ার করে দেওয়া, এবং তোমার অন্যান্য বন্ধুদের কাছে যেন পৌঁছে যায় খবরটা। রাহাত। আমি হচ্ছে শেয়ার করছি ক্লাসটা, শেয়ার করছি। তো তোমাদেরও প্রথম কাজ হচ্ছে একটু বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো, যার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে ফেলো। আজকে আসলে এটা লঞ্চিং লাইভ, কিন্তু আমি আসলে এটাকে ঠিক লঞ্চিং লাইভ বলতে চাই না। আজকে আমরা তোমাদের যত ধরনের গাইডলাইন দেওয়া, অর্থাৎ প্রি মেডিকেল নিয়ে তোমাদের যে ট্যাবু আছে, আজকে সেই ট্যাবুগুলোকে আমরা ভাঙতে চাই। যে প্রি মেডিকেলের জন্য পড়লে নাকি এইচএসসির ক্ষতি হয়, আবার দুইটা একসাথে সামলানো নাকি খুবই অসম্ভব একটা ব্যাপার, বা এত আগে শুরু করা এটা আসলে নেহায়ত বোকামি ছাড়া কিছু না, এরকম প্রচলিত বেশ কিছু ট্যাবু আছে। তো সেই ট্যাবুগুলো আজকে আমি আসলে ভাঙতে চাচ্ছি আমাদের এই লাইভগুলোতে। তো তোমরা একটু ভদ্র বাচ্চা কাচ্চার মতো ধুমায় হচ্ছে শেয়ার করে ফেলো ফ্রেন্ডদের সাথে, যার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের সাথে হচ্ছে শেয়ার করো। এতক্ষণ দেখো আমি ফোন হাতে নিয়ে কিন্তু শেয়ার করতেছিলাম, তোমাদের রিজভি ভাইয়া যখন কথা বলতেছে শেয়ার করতেছিলাম। এমনকি শুধু আমি একা শেয়ার করতেছি না, রিজভিও শেয়ার করতেছে। আবার দেখো তোমাদের অন্তর ভাইয়া পাশে বসে আছে, অন্তর এখনও মানে স্ক্রিনের সামনে আসে নাই, তো অন্তরও কিন্তু ধুমায় হচ্ছে শেয়ার করতেছে। ঠিক আছে, তো তোমরা একটু শেয়ার করে ফেলো। যদিও 25 ব্যাচ 25 ব্যাচের জন্য আমরা 25 ব্যাচের যত ধরনের হচ্ছে গাইডলাইন দেওয়া লাগে আমরা সব কিছুই হচ্ছে আমরা দিব এখানে। ওকে, তো রিজবি একটু বল। দেখো, এই সময়টা সবাই 24কে নিয়ে ব্যস্ত, আমরাও ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মাঝখানেও আমার মনে হয় শুধুমাত্র আরডিডিএসের যে বড় টিচার প্যানেল, 11 জনের ডিএমসিএন টিচার প্যানেল, এই টিচার প্যানেল সেই যোগ্যতা রাখে একই সাথে মেডিকেল কোর্স এবং একই সাথে প্রি মেডিকেল কোর্স দুইটাই রান করার। এবং দ্যাটস ওয়াই আসলে মনে হয় যে এইখানটাতেই আমাদের একত্রিত হওয়াটা সার্থক, আরডিডিএস হওয়াটা সার্থক। কারণ আমরা যখন যেটা শুরু করা দরকার সেটা শুরু করতে পারছি। তোমরা এখন থেকে যদি মেডিকেলের প্রিপারেশনটা বোঝা শুরু করো, আমি বলছি না যে অনেক কিছু পড়ে ফেলতেছো, অনেক কিছু শিখে ফেলতেছো, তুমি জাস্ট এখন থেকে যদি বোঝা শুরু করো, এটাই তো তোমার জন্য একটা অনন্য ব্যাপার না বলো? কারণ তোমার ড্রিম তো তুমি অলরেডি ফিক্স করে ফেলেছো যে তুমি মেডিকেলে পড়তে চাও। তাহলে তো আর তোমার বসে থাকার কোনো কারণ নাই। এবং এখানে যদি রাহাত আজকে একা পড়াতো, আমি যদি আজকে একা পড়াতাম, আমাদের পক্ষে 24 ব্যাচের মেডিকেল কোর্স চালানোর পরে 25 ব্যাচকে নিয়ে প্রি মেডিকেল চালানো, মানে আমরা আকাশে উঠে যেতাম এটা চালাইতে গেলে। তো আল্লাহর অশেষ রহমতে আরটিডিএসের মোট 4টা স্টুডিও এবং 11 জন টিচার। তো তুমি বুঝতেই পারতেছো যে দুইটা কোর্স আলাদা আলাদাভাবে চলবে, কিন্তু এভাবে চিন্তা করার কোনো কারণ নাই যে 24 ব্যাচ আর 25 বোধহয় একসাথে ক্লাস করবে না। 24 আলাদা, 25 আলাদা।
প্রি মেডিকেলের পড়ার ধাঁচ আলাদা, মেডিকেলের পড়ার ধাঁচ আলাদা। এখন আমি যদি তোমাদেরকে একদিনে 2 চ্যাপ্টার পড়াই, তোমার তো আসমানে উঠে যাবা তুমি, তাই না? তো 25কে আমরা ধীরে ধীরে পাকাপোক্ত করব, 25কে আমরা ধীরে ধীরে শেখাবো যে কীভাবে আসলে অল্প সময়ে বেশি পড়া যায়, কীভাবে একদিনে একটা চ্যাপ্টার অ্যাবজর্ভ করা যায় আস্তে আস্তে ইনশাল্লাহ। তো অনেকেই চলে আসছো, যারা চলে আসছো আমরা বিশ্বাস করি তোমরা স্বপ্নবাজ, তোমরা ডাক্তারি পড়তে আগ্রহী, মেডিকেল নিয়ে আগ্রহী, তাই তোমরা এই কষ্ট করে লাইফটা শুনছো। আশা করি তোমার আগামী ঘন্টাখানেক সময় বৃথা যাবে না, কারণ এখানটাতে আমরা 3জন ডিএমসিয়ান দাঁড়িয়ে আমাদের ভাবনাগুলো তোমাকে শেয়ার করব। এবং তুমি যদি মনে করো না এগুলো মিথ্যে ভাবনা, তাহলে আসলে ভুল হবে। কারণ আমি মনে করি আমার নিজের প্রতি এই কনফিডেন্স এবং বন্ধুদের প্রতি সেই কনফিডেন্স আছে, যে কোনো অর্থের বিনিময়ে হোক, অন্য যে কোনো কিছুর বিনিময়ে হোক, আমি কখনোই ভুল কথা বলতে তোমার সামনে দাঁড়াবো না। এটা আমি আমার বিবেক থেকেই বলছি, এবং 25 ব্যাচ এখন কিভাবে কাজ করতে পারে সেটা নিয়ে অনেস্ট কথাগুলো বলবো, তাই তোমরা শুনবা। আমরা যদি রাহাত একটু ওদের জন্য যে আমরা স্লাইডটা রেডি করেছি এবং এখানে যে গুরুত্বপূর্ণ ডিসকাশনগুলো আমরা তোমাদের জন্য রাখছি সেটা যদি একটু দেখাই। ওকে, আমি প্রথমে একটু বলি। আচ্ছা তুই বল তাহলে। আমি প্রথমে বলি যে তোমাদের এই যে রিজবি ভাইয়া, হ্যাঁ রিজবি ভাইয়া যে এত সুন্দর করে বললো যে আমাদের 4টা স্টুডিও আরটিডিএস এর টোটাল এবং 11 জন যে টিচার প্যানেল, তোমরা কি সে 11 জন টিচার প্যানেল কি একটু দেখতে চাও? আমি এই যে দেখো, আমরা একটু সরে যেয়ে তোমাদেরকে দেখাই, দেখো এই যে 11 জন, ঠিক আছে? আমাকে, রিজবিকে, তারপরে আমার সাথে আছে হচ্ছে অন্তর ভাইয়া, অন্তরকে চিনো, মাইনুলকে চিনো, সাদিকে চিনো, জাদিদকে চিনো, তুরাবকে চিনো, মারিফুল ভাইয়াকে চিনো তোমরা, তারপর হচ্ছে শুভ ভাইয়াকে তোমরা চিনো, মইনুল ভাইকে চিনো, ইউষা ভাইকে চিনো। এই যে দেখো এইখানে যাদেরকে দেখতে পাচ্ছ, এই 11 জনই হচ্ছে আমাদের টিচার প্যানেল আর কি। অর্থাৎ আমরা মেডিকেল এবং প্রি মেডিকেল এই ব্যাচগুলো, এই 11 জন টিচার মিলে হচ্ছে আমরা পরিচালনা করি, এবং এই 11 জনের মধ্যে 9 জন ভাইয়াই হচ্ছে বর্তমানে ঢাকা মেডিকেল অধ্যয়নরত অথবা ঢাকা মেডিকেল থেকে বের হয়ে ডাক্তার হিসেবে এখন কাজ করছেন আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? আর তোমাদের মইনুল ভাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে গ্র্যাজুয়েট করছে, ইংলিশের পড়ানোর দায়িত্বে আছে আমাদের আরটিডিএস ব্যাচে। তো এই হচ্ছে আমাদের টিচার প্যানেল। তো আমার মনে হয় যে ওরা অনেক কিছুই আসলে মানে টিচার প্যানেল ছাড়া ওরা আসলে আর অনেক কিছুই জানতে চায়। তো আমরা পরের স্লাইডে আসলে চলে যাই। আমরা একটু অন্তরকে একটু ইন্ট্রোডাকশন করে, হ্যাঁ আমরা পরের। আচ্ছা আমরা স্লাইডে যাব, তার আগে আমি জানি এটা দেখতে বসেই তোমার মনে এটাই প্রশ্ন জাগছে যে আমার তো অবস্থা খারাপ, আমি তো পড়ি নেই কিছু, আমার এইচএসসির চিন্তাই আমি ভালো মতনই করি না, আর মেডিকেল বা আমি মেডিকেল নিয়ে চিন্তা করতে গিয়ে যদি এইচএসসি ফসকে যায়। দেখো এইখানে 3জন ভাইয়া দাঁড়ায় আছে এবং 3জন ভাইয়া এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছেন। হ্যাঁ, এখন আমরা আসলে এইচএসসিতে ভালো রেজাল্ট করে আসছি, আমরা সময়টা ফিল করতে পারি যে আসলে এইচএসসির সময় কোনটা করা উচিত আর কোনটা করা অনুচিত, কারণ আমরা যেই প্রসেসে ভালো রেজাল্ট করছি সেটা তোমাদের শেখাবো। আমি ব্যাপারে কথা বলার জন্য মনে হয় অনুপযোগী। অন্তরের ব্যাপারটা যদি বলি, অন্তর 2016 সালে রাজশাহী বোর্ডে এইচএসসিতে ফার্স্ট ছিল। সো তুমি জাস্ট চিন্তা করো যে এইচএসসি খারাপ হবে এরকম একটা ব্যাপার নিয়ে বোর্ড ফার্স্ট নিশ্চয়ই তোমাকে ওই দিকে ঠেলে দিবে না যে তোমার এইচএসসি খারাপ হোক, তাই না? ও নিজে এইচএসসিতে সেরা রেজাল্ট করছে ওর পুরো বোর্ডে, হাজার হাজার স্টুডেন্টের মাঝখানে। তো আমি বলবো যে 25 ব্যাচের এইচএসসি কাউন্সিলর হিসেবে অন্তর আছে, তোমার এইচএসসিতে কীভাবে নাম্বার বের করতে হবে। প্রি মেডিকেল কিন্তু শুধুই মেডিকেল না, আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে এই চিন্তাও থাকে যে তোমাকে এইচএসসিতে যেন তুমি ভালো করতে পারো। অন্তরের কাছে যাই, অন্তরের কাছ থেকে শুনি, আমার কথা অনেকক্ষণ শুনছো। অন্তরের যদি আমি একটু ছোট্ট করে বিবরণ দিই, তোমরা বোধহয় চেনো সবাই। অন্তর ভাইয়া ট্রিপলেট বললে ভুল হবে না। ট্রিপলেট কেন বলছি, কারণ ভাইয়া ঢাকা মেডিকেল, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি তিনটাতে টপ করা এবং রাজশাহী বোর্ডে ফার্স্ট। সো অন্তর, আমরা ওই প্রশ্নটা দিয়ে শুরু করি, স্লাইডও বোধহয় আছে আমাদের। অন্তর, তোর কাছে তোর নিজের কথা বলার পরে এই উত্তরটা তুই দিস, এইচএসসিতে ক্ষতি হবে কিনা ভাই, এটা একটু ক্লিয়ার করিস প্রি মেডিকেল। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে একাডেমিক আর অ্যাডমিশন এই পড়াটা কখনো আলাদা না। যদি তোমাকে কেউ কখনো বলে যে একাডেমিক আর অ্যাডমিশন পড়া আলাদা, তাহলে তুমি বুঝবা যে সে তোমাকে একটা ভুল পরামর্শ দিচ্ছে, ঠিক আছে? একাডেমিক আর অ্যাডমিশন পড়ার মধ্যে কোনো ডিফারেন্স নাই, এটা আমি তোমাকে ক্লিয়ারলি বলতেছি, ঠিক আছে? আমার রেজাল্ট যেগুলো বলছে এগুলো নিয়ে গর্ব বা অহংকারের কিছুই নেই, আমি ডাক্তারি পাশ করে ফেলছি, এসব রেজাল্ট এখন অতীত, এগুলো কেউ জিজ্ঞাসাও করে না, শুনেও না। ওই তোমাদেরকে একটু হালকা পাতলা বলে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ, যে ও কিছু বলতে পারে এই সম্পর্কে আর কি। যাই হোক, তোমরা অন্যভাবে নিও না। জিনিসটা হচ্ছে এরকম যে দেখো, আমি যে এই যে 3টা প্রতিষ্ঠানে একসাথে চান্স পাওয়ার যে ব্যাপারটা, এটা যদি আমি শুধু শেষ 3 মাসে পড়তাম তাহলে কি এইভাবে চান্স পাওয়া সম্ভব? এবং আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করি, এখন তো তাও একটু বুয়েট এবং মেডিকেল পরীক্ষার মধ্যে হয়তো 1 মাসের মতো একটা গ্যাপ থাকে। আমাদের সময় আমি 7 দিনের মধ্যে 3টা পরীক্ষা দিছি,
ঠিক আছে, 7 দিনের মধ্যে 3টা পরীক্ষা দিছি এবং আমার অ্যাডমিশনের আগে এইচএসসির পরে 3 মাস সময় ছিল। এই 3 মাসে কি বুয়েট, ঢাকা ভার্সিটি, মেডিকেল এগুলোর প্রিপারেশন নিয়ে চান্স পাওয়া সম্ভব? সম্ভব না। ক্লিয়ার হিসাব। ওকে, তাহলে কিভাবে সম্ভব হলো? সম্ভব হলো আমি একাডেমিক থেকে অ্যাডমিশনের পড়ে ফেলছি। কিভাবে পড়ছি এগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করব, ঠিক আছে? পড়ার সময় তুমি যদি ভাগ করে করে পড়ো যে ভাই এটা মনে হয় একাডেমিক, এটা মনে হয় অ্যাডমিশন, এরকম ভাগ করার কিছুই নাই, এরকম কোনো কিছু এক্সিস্টই করে না, ঠিক আছে? তোমার যে বই তুমি এইচএসসির জন্য পড়ো সেই বই তুমি অ্যাডমিশনের জন্য পড়বা, সোজা হিসাব। ক্লিয়ার রাত? অন্তর হচ্ছে খুব সুন্দর করে আসলে কথাগুলো বলছে। তো আমরা তোমাদের সাথে তো একটু পরিচিত হইলাম। আজকে আমরা লাইভে আসলে 3জন আছি, কারণ আমাদের বাকি যে স্টুডিওগুলো আজকে আমাদের কিছু স্টুডিও শিফটের কাজ চলতেছে। তো তোমাদের মাইনুল ভাইয়া, জাদিদ ভাইয়া, সাদি ভাইয়া, বাকি যারা ভাইয়ারা আছে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, তারা সবাই আজকে একটু স্টুডিও শিফটের কাজে ব্যস্ত। তো আমি রিজবি আর হচ্ছে অন্তরই আজকে আসি লাইভের জন্য। তো আমরা একটু পরের স্লাইডটাতে চলে যাই। তোমরা অনেকেই, আমরা বারবার একটা কথা বলি, আরটিডিএস শব্দটা উচ্চারণ করি, এটা অনেকেই তোমরা আসলে জানো না। তোমরা আলাদা করে ডিএমসি স্টেশনকে চিনো, আলাদা করে রোড টু ডিএমসিকে চিনো, কিন্তু তোমরা মানে দেখা যায় যে আসলে মানে আরটিডিএস বললে অনেক সময় কনফিউজড হও যে এটা আবার কি। ঠিক আছে, এই জন্য আজকে তোমাদেরকে একটু মনে করায় দেওয়া, আমরা 2টা প্ল্যাটফর্ম হচ্ছে একসাথে মেডিকেল অ্যাডমিশনের জন্য হচ্ছে কাজ করতেছি, মেডিকেল প্রি মেডিকেলের জন্য। তো আমরা 2টা প্ল্যাটফর্ম যে কোলাপ করে হচ্ছে কাজ করতেছি, তো এই কোলাপ প্ল্যাটফর্মটার আমরা নাম দিয়েছি হচ্ছে আরটিডিএস, ঠিক আছে? যেটার ফুল মিনিং হলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, রোড টু ডিএমসি স্টেশন। মানে আমাদের দুজনের নামকে একসাথে করে আসলে যা হয়, যেমন ওই যে তোমরা জীব প্রযুক্তি চ্যাপ্টারে পড়বা যে পটেটো প্লাস টমাটো, দুইটাকে একসাথে করলে কি হয়? পোমাটো। পড়ছো না? জীব প্রযুক্তিতে অনেকটা আসলে এরকম আর কি, ঠিক আছে? বুঝছো, জীব প্রযুক্তি থেকে নামগুলো আইডিয়া আসছে আর কি আমাদের। তো ঠিক আছে, তাহলে আরটিডিএস এর ফুল মিনিং তোমরা জেনে ফেললা, রোড টু ডিএমসি স্টেশন, যেখানে 2টা প্ল্যাটফর্মের টিচাররা মিলে 11 জন টিচার মিলে হচ্ছে ক্লাস নেয়, দুর্দান্ত হচ্ছে ক্লাস হয়, যেখানে হচ্ছে 9 জনই হচ্ছে ঢাকা মেডিকেলের সেরা সেরা ভাইয়ারা, আর সাথে হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির মইনুল আছে ইংলিশের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার আসো তোমাদের ওই যে আকাঙ্ক্ষিত যে প্রশ্নটা, আমরা জানি, আমরা আজকে বলছি যে আজকের ক্লাসটা হচ্ছে লঞ্চিং লাইভ কম, কোর্সের মার্কেটিং কম। আজকে আমরা তোমাদের গাইডলাইন দিব হচ্ছে বেশি। 25 ব্যাচকে নিয়ে আসলে এই মুহূর্তে হচ্ছে কোনো প্ল্যাটফর্মই ঠিক খুব একটা কাজ করতেছে না, এটা স্বাভাবিক, কারণ দেখো এই যে এইচএসসি 24-এর এখন অ্যাডমিশন, তো এইচএসসি 24 হচ্ছে এখন সবার নয়নের মণি, কারণ অ্যাডমিশন ব্যাচ ওদেরকে নিয়ে আসলে মানে গাইডলাইন, মানে অ্যাডমিশনে গাইডলাইনটা বেশি লাগে। এটা মানে নয়নের মণি বলতে এই কারণে বলি নাই, এটা সত্যি কথা। তুমি যখন অ্যাডমিশন ফেজে প্রবেশ করবা, তুমি মানে আরও বেশি হতাশ থাকবা, তোমার মধ্যে স্ট্রেসটা আরও বেশি থাকবে, ঠিক আছে? তো এই জন্য দেখা যায় ওদের গাইডলাইনগুলো বেশি দরকার হয়। এই জন্য আমরা সব প্ল্যাটফর্মই দেখা যায় যে 24 ব্যাচকে নিয়ে অনেক বেশি গাইড করতেছি। আবার 26 ব্যাচ যেহেতু নতুন কলেজে উঠছে, ওদেরও একটা গাইডলাইনের দরকার হয় যে কলেজের একদম শুরু থেকে কিভাবে পড়বো, কী করলে আমরা মানে ইয়ার ফাইনালে পাস করতে পারবো, এরকম একটা ব্যাপার থাকে। তো এই 2 ব্যাচকে নিয়ে কাজ করতে যেয়ে দেখা যায় যে এর মাঝখানে তোমরা স্যান্ডউইচ হয়ে বসে আসো, ওই যে স্যান্ডউইচের 2 পাশে রুটি, মাঝখানে তোমরা হচ্ছে মাংসের টুকরার মতো, তোমাদেরকে নিয়ে কেউ মানে কেন জানি কেউ আলোচনা করতেছে না। এই জন্যই আজকের এই লঞ্চিং লাইফটা আমরা গাইডলাইন বেশি, কোর্সের মার্কেটিং কম করব, ঠিক আছে? কোর্সের কথাবার্তা কম বলবো, গাইডলাইন বেশি। তো প্রথম যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আকাঙ্ক্ষিত প্রশ্ন, একাডেমিক এবং প্রি মেডিকেল একসাথে সামলাবো কিভাবে? প্রথম প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে, বুঝলাম যে আমার টার্গেট হচ্ছে মেডিকেল, আমার স্বপ্ন ঢাকা মেডিকেলে পড়া, আমি প্রি মেডিকেলে ভর্তি হতে চাই, কিন্তু আমি এটা আসলে সামলাবো কিভাবে? একাডেমিক সামলাবো কিভাবে, প্রি মেডিকেল সামলাবো কিভাবে? আমি আমার মতো করে হচ্ছে বলি, এরপরে আমার বন্ধু রিজবি বলবে, অন্তর বলবো, ওরা ওদের মতো করে বলবে, আমি খুব সংক্ষেপে বলি। প্রি মেডিকেল মানে কি জানো? প্রি মেডিকেল মানে হচ্ছে, আচ্ছা মেডিকেল অ্যাডমিশনে কোথা থেকে প্রশ্ন আসে বলো তো? মতে মেডিকেল, মতে মেইন বই। তাহলে মেডিকেল অ্যাডমিশনে প্রশ্ন আসে মেইন বই থেকে, আর মেডিকেল অ্যাডমিশনে তারাই সবচেয়ে বেশি ভালো করে যারা মেইন বইয়ের প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ে। আমি আবার রিপিট করি, যারা মেইন বইয়ের প্রত্যেকটা লাইন বুঝে বুঝে যারা পড়ে, অনুশীলনীর প্রশ্ন যারা সলভ করে বুঝে বুঝে, তারাই আসলে মেডিকেল অ্যাডমিশনে ভালো করে। তাহলে প্রি মেডিকেলেও কী হবে? প্রি মেডিকেলে যে আমরা তোমাদেরকে পড়াবো, এতদিন সময় পাওয়া যাচ্ছে, আমরা তোমাদেরকে মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে সুন্দর করে বুঝে বুঝে হচ্ছে পড়াবো। এবার তুমি একটু ইমাজিন করো, তুমি হাজারি স্যারের বই ধরো, হাজারি স্যারের বইয়ের জৈব যৌগ, আমি তোমাকে হাজারি স্যারের বইয়ের জৈব যৌগের প্রত্যেকটা লাইন ধরে ধরে এক্সপ্লেইন করে বুঝে বুঝে হচ্ছে তোমাকে পড়াইছি, তুমি আমার সাথে সাথে পড়ছো। বলো তো, এখন যদি তোমার কলেজে যদি জৈব রসায়নের উপরে পরীক্ষা হয়, তুমি কি সেই পরীক্ষা কোনো কারণে খারাপ করার কোনো সুযোগ আছে? কারণ তুমি হাজারি স্যারের বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাকে আমরা প্রি মেডিকেলে পড়াইছি, বুঝে বুঝে পড়াইছি, অনুশীলনের প্রশ্ন বুঝে বুঝে তুমি সলভ করে দিছি, তুমি আমাদের সাথে সাথে বুঝে বুঝে সলভ করে নিছো।
বা তুমি ইমাজিন করো আজমল স্যারের বই, প্রত্যেকটা লাইন তুমি ধরে 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 তোমাকে আমরা প্রি মেডিকেলে বুঝে বুঝে পড়ায় দিয়েছি, তুমি আমাদের সাথে সাথে পড়ছো, অনুশীলনী প্রশ্ন সলভ করছো। বা ইসাক স্যারের বই, তাহলে কি তোমার আসলে এইচএসসি খারাপ করার কোনো চান্স আছে? বরং এইচএসসির কি সিকিউ পরীক্ষা অনেক ভালো হবে, আর এমসিকিউ তো আরও বেশি ভালো হবে, কারণ তুমি বইয়ের প্রত্যেকটা লাইন তুমি পারো। তার মানে প্রি মেডিকেলের জন্য তোমাকে মেইন বইটাই প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হবে। আর যে মেইন বই প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ছে, তার আলাদা করে কি আসলে মানে একাডেমিকের জন্য পড়ার কোনো দরকার আছে? তুমি যদি মেইন বই পারো, ভাই তোমার দুনিয়ার যে কোনো প্রশ্ন করে কি তোমার আটকানো সম্ভব? হাজারি স্যারের বইয়ের মনে করো জৈব রসায়ন তোমার একদম বুঝে বুঝে মুখস্থ হয়ে গেছে। তোমার এখন আমি যেমনি প্রশ্ন দিই যে বলো অ্যালকেন থেকে কেমনে অ্যালকোহল বানায়, অ্যালডিহাইডের হচ্ছে তোমার শনাক্তকারী বিক্রিয়া কি, তোমার আটকানো সম্ভব? কোনোভাবেই কিন্তু সম্ভব না, তুমি এমনিতেই কিন্তু সব পারবা। এই জন্য প্রি মেডিকেল এবং একাডেমিক আসলে একই সূত্রে গাথা। বরং প্রি মেডিকেলে যদি মেইন বই খুব ভালো মতো তুমি লাইন বাই লাইন ধরে ধরে পড়ো, একাডেমিক তোমার আরও বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, তো অন্তর কি কিছু বলবি? আচ্ছা তাহলে অন্তরও কিছু বলুক। আমি একটা চ্যাপ্টার যখন তুমি পড়বা, তখন একাডেমিকের জন্য কিভাবে পড়বা আর মেডিকেলের জন্য কিভাবে মানুষ পড়ে, এই ব্যাপারটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন আছে, যে একটা চ্যাপ্টার আসলে কীভাবে পড়া উচিত, এটা নিয়ে আমি বলবো। এবং আরেকটা জিনিস বলবো যে ওয়াই প্রি মেডিকেল, আমরা কেন প্রি মেডিকেল আসলে তোমাদেরকে পড়াতে চাই। কারণ হচ্ছে আমরা যখন অ্যাডমিশনের ক্লাসগুলো নিতে যাই, তখন স্টুডেন্ট দেখি আমাদেরকে জানাচ্ছে, ভাই আমি না এই বইটা আগে কখনো ভালোভাবে পড়ি নাই। এটা কতটুকু প্যাথেটিক, মানে আমি তোমাদেরকে মেডিকেলে যখন পড়াবো, তখন আমাকে যদি কেউ তোমরা কমেন্টে লিখো যে ভাই আমি না জৈব রসায়ন এই চ্যাপ্টারটা কখনো একবার রিডিংও পড়ি নাই, শুধুমাত্র স্যার পড়াইছে, আমি একটা নোট পড়ছি বা একটা স্লাইড পড়ছি, আমি এই বইটা কখনো পড়ি নাই। আমার তখন মানে আমি তখন খুবই হতাশ হয়ে যাই। আমার মনে হয় যে একে এখন এই 3 মাসের মধ্যে আমি কিভাবে এই বইটা পুরোটা পড়ায় চান্স পাওয়াবো, এটা আমার জন্য একটা বিভীষিকার মতো মনে হয়, যেটা অনেক কঠিন হয়ে গেল আমার জন্য। ঠিক আছে, এখন সমস্যাটা হচ্ছে কি, তোমরা সঠিক গাইডলাইনটা সঠিক সময়ে পাও না, এটা হচ্ছে বড় সমস্যা। এবং তোমাকে মনে করানো হয় যে ঢাকা মেডিকেল এটা হচ্ছে অনেক কঠিন জায়গা, এখানে শুধুমাত্র মঙ্গল গ্রহের লোকজন চান্স পায়। ঠিক আছে, আমিও একসময় মনে করতাম। এবং আমি অনেক সময় একটা কথা বলি যে আমার দেখা প্রথম ডিএমসিয়ান আমি নিজে। ঠিক আছে, মানে আমি ডিএমসি চান্স পাওয়ার আগে কখনো ডিএমসিয়ানের সাথে আমার কথা বলাও হয়নি, আমি কখনো চোখেও দেখি নাই, সোজা হিসাব। তো এই হচ্ছে অবস্থা। তো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কতজনকে, ঠিক আছে, তারপরেও যদি তোমরা এই গাইডলাইনগুলো ফলো না করো, তাহলে তো হতাশ হওয়া ছাড়া কোনো মানে কারণ থাকবে না। আমি না হয় বলতে পারতাম যে আমাকে এরকম করে সুন্দর করে কেউ বুঝায় বলে নাই, কিন্তু তোমাকে বলার জন্য কিন্তু এখানে মানুষজন আছে আসলে। তো যাই হোক, তুমি যখন একটা একাডেমিকের চ্যাপ্টার পড়ো, তোমাকে যেটা করতে হবে, তুমি একটা ক্লাস দেখলা, কোনো সমস্যা নেই, একাডেমিকের জন্য ক্লাস দেখলা, দেখার পরে তুমি তোমার মেইন বই বা মূল বই এই বইটা তুমি খুব ভালোভাবে একবার পড়ে ফেলবা। ঠিক আছে, ভালোভাবে পড়ে ফেলার পরে তুমি কি করবা, মেইন বইটা খুব ভালোভাবে পড়ে ফেললা, এরপরে তুমি তোমার যে গাইড বই আছে বা টেস্ট পেপার আছে, টেস্ট পেপারটা তুমি খুলে দেখলা যে এখান থেকে এইচএসসিতে কীরকম প্রশ্ন আসে। ঠিক আছে, সেই প্রশ্নগুলো তুমি একটু করে সলভ করলা, করার পরে তোমার এই যে দেখো একাডেমিকের পার্টগুলো কিন্তু শেষ। এখন তুমি কি অ্যাডমিশনের জন্য অ্যাড অন করতেছো, মানে যোগ করতেছো। ঠিক আছে, আমরা যখন বার্গার খাইতে যাই ওখানে অ্যাড অন বলে একটা ব্যাপার থাকে, তুমি যদি একটু মেয়োনিজ আলাদা করে নিতে পারবা, আলাদা করে একটা চিজ অ্যাড করতে পারবা, ওই রকম। তো আলাদা করে তুমি অ্যাড করতেছো, করলে কি টেস্ট বাড়ে না, খাবারের টেস্টও বাড়ে, তাই তো? তোমার এইচএসসির যে তোমার সক্ষমতা, এইচএসসিতে ভালো করার যে সক্ষমতা সেটাও বাড়বে। কি অ্যাড করলে? এর সাথে অ্যাডমিশনের পার্টটা অ্যাড করলে। ঠিক আছে, কিভাবে এটা অ্যাড করবা? এই যে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। ঠিক আছে, কিসের প্রশ্ন ব্যাংক? তুমি মেডিকেলে পড়ার ইচ্ছা পোষণ করলে মেডিকেলের প্রশ্ন ব্যাংক, ভার্সিটিতে পড়ার ইচ্ছা পোষণ করলে ভার্সিটির প্রশ্ন ব্যাংক, বুয়েটে পড়ার ইচ্ছা করলে বুয়েটের প্রশ্ন ব্যাংক। ভাই আপনি কয়টা প্রশ্ন ব্যাংক সলভ করছিলেন? ভাই 3টা প্রশ্ন ব্যাংক কিনে 3টা সলভ করছিল, বুঝতে পারছো? এই হচ্ছে সোজা হিসাব। এবং 3টে জায়গায় চান্স পাইছিলাম, বুঝতে পারছো? তো এই হচ্ছে সোজা হিসাব। তুমি যে কটা করবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সেই জায়গায় বাড়তে থাকবে। খুবই ক্লিন, কিন্তু আমি একটা চেকলিস্ট দিলাম। তুমি প্রত্যেকটা চ্যাপ্টার যদি এই চেকলিস্ট ফলো করো, তোমার বইয়ের সূচিপত্রের পাশে তুমি হচ্ছে চ্যাপ্টারের পাশে তুমি যখন বই একবার পড়লা তুমি একটা টিক চিহ্ন দিলা, টেস্ট পেপার একবার দেখছো আরেকটা টিক চিহ্ন, প্রশ্ন ব্যাংক সলভ করছো আরেকটা টিক চিহ্ন, এভাবে চেকলিস্ট বানাবা। তাহলে তুমি নিজেই দেখতে পারবা যে তুমি তোমার লক্ষ্য থেকে কতটুকু পিছিয়ে আসছো। যখন পুরো চেকলিস্ট কমপ্লিট, তখন তুমি বুঝবা যে না, তুমি এখন যুদ্ধ করার জন্য রেডি।
ঠিক আছে, তুমি এখন যুদ্ধ করার জন্য রেডি। এইভাবে জিনিসগুলো তোমার তোমার আগাইতে হবে। ভাই এই চেকলিস্ট এগুলো কি মানে আপনি আপনার সময়ই করে আসছেন, নাকি এই যে এখন এত এত স্টুডেন্টকে পড়াতে যায় আমাদেরকে একটু সুন্দর করে গল্প শোনাচ্ছেন? জি না, আমার সময় এরকম চেকলিস্ট বানায় বানায় পড়ছি, যাতে আমার চোখে আঙুল দিয়ে সূচিপত্রই আমাকে বলে দেয় যে অন্তর তুই কিন্তু এই চ্যাপ্টারটা কম পড়ছিস, এই চ্যাপ্টারটা বেশি পড়তে হবে। যেমন তোমাদের বইয়ে যদি এরকম চেকলিস্ট বানাও তাহলে দেখবো জৈব রসায়নের কোনো খোঁজ নাই। তারপরে কি আরও অনেক চ্যাপ্টার আছে, কঠিন কঠিন চ্যাপ্টার, এগুলোর কোনো খোঁজ নাই। কোষ রসায়ন দেখবা যে কোষ রসায়ন জীবনেও তুমি পড়ো নাই, খুলেই দেখো নাই। ঠিক আছে, এই জন্য চেকলিস্ট বানায় বানায় এভাবে যদি তুমি পড়ো তাহলে দেখবা তোমার হেল্প হবে। এবং আরেকটা জিনিস আমি একটু বলে মাইক্রোফোন রাহাতকে দিব। আমি যখন এইচএসসি পরীক্ষা দেই আমি একটা জিনিস অবাক হয়ে দেখছি কি জানো, আমি যে মেডিকেল এবং ভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করছি না, এখান থেকে সরাসরি প্রশ্ন আমি কমন পাইছি। ভাই এটা কি বললেন, এটা কি সম্ভব? হ্যাঁ এটাই সম্ভব। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে বাজারে কত গাইড বই হাবি যাবি এত কিছু থেকে তুমি সলভ করো, তাই না? কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বা বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কই আসে? মেডিকেল এবং ভার্সিটিতে আসে। তুমি এই প্রশ্নগুলো সলভ করলে এগুলো কই আসবে? এগুলো এইচএসসিতে আসবে। সোজা হিসাব। তাহলে আমাকে এখন তুমি একটা কথার উত্তর দাও, কমেন্টে জানাবা যে আমার কথা শোনার পরে কি তোমার মনে হচ্ছে যে অ্যাডমিশন আর এইচএসসি আলাদা? তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, উত্তর দিও কমেন্টে। আচ্ছা, এই ব্যাপারে আমি একটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। ঢাকা বোর্ড 2016 সালে ফিজিক্সে একটা প্রশ্ন আসছিল, মানে খুবই কঠিন একটা প্রশ্ন, আমি পারি নাই। ঠিক আছে, আমি কেন মনে করো যে আমার সামনে পিছনে যারা বুয়েটে চান্স পাইছে, আমার পরবর্তীতে বুয়েট টপার বন্ধুরা, এরাও পারে নাই, বুঝছো, ঢাকা বোর্ডে একটা প্রশ্ন। তো পরে আমরা যখন ওইটা বাসায় গেলাম, বাসায় যে প্রশ্ন মিলায় টিলায় পরে এটা বের করলাম যে ওইটা আজকের থেকে মানে আমরা তো 16 সালে এইচএসসি পরীক্ষা দিছি, এটা 14 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে এই প্রশ্নটা, হুবহু সেম প্রশ্ন। তার মানে এই যন্ত্র যেটা বললো এটা একদম সত্যি, এটা আমার নিজের লাইফে এটা হয়েছে। আমাদের সময় বোর্ডের একটা প্রশ্ন আসছিল যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বছর আগে আসছে। তার মানে এইটাই যে তুমি যদি আসলে এইচএসসির পাশাপাশি যদি অ্যাডমিশনের জন্য যদি অন্তত প্রশ্ন ব্যাংকগুলোও যদি ভালো মতো পড়ে রাখো, বিশ্বাস করো তোমার এইচএসসি আরও বেটার হবে প্রস্তুতি, এবং তোমার মানে কনফিডেন্স লেভেলটা আরও হাই হবে। আমরা যখন মনে করো মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে যখন পড়ছি, তারপরে আমি যখন নটরডামে পড়তাম কলেজে থাকতে আমি হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করছি। আমি নিজেও তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন ব্যাংক সলভ করছি, ভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করছি, আর হচ্ছে তোমার মেডিকেলের প্রশ্ন ব্যাংক সলভ করছি। তো এরপরে যখন আমার অ্যাডমিশন সিজন শুরু হয়েছে, আমাদের সময় বুঝছো, আমাদের সময় তো অনলাইন ছিল না, বাস আমরা এত অ্যাডভান্সড ছিলাম না। আমরা হচ্ছে এইচএসসি দেওয়ার পরে তারপরে অ্যাডমিশনের প্রিপারেশন নিতাম। তো আমি যখন এইচএসসি দেওয়ার পর যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যাই, হ্যাঁ, আমি যখন মোটামুটি হচ্ছে নতুন প্রশ্ন ব্যাংক দেখলাম, হ্যাঁ, নতুন প্রশ্ন ব্যাংকগুলো যখন দেখলাম, আমি দেখলাম কি প্রশ্ন ব্যাংকের আমি 80 থেকে 90% পারি। মানে তুমি ইমাজিন করো, আমি বুয়েটের প্রশ্ন ব্যাংক 80-90% আমি আগে থেকেই পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক 80-90% আগে থেকেই পারি, মেডিকেলের প্রশ্ন ব্যাংক 90% আমার আগেই পড়া হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমি কলেজে থাকতেই ওই যে মেইন বই প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ছি, আর সাথে টুকটাক একটু খালি প্রশ্ন ব্যাংক সলভ করছি। তো আমরা প্রি মেডিকেলে তোমাকে এই কাজটাই করাবো। আর এটা করতে যেয়ে কিন্তু আমার অ্যাডমিশনের প্রিপারেশন আরও ভালো হয়েছে, এবং এইচএসসি প্রিপারেশন তো আরও ভালো হয়েছেই, হয়তো 2-1টা বাদে। আমার কিন্তু ম্যাথে 200-তে 200 আসছিল এইচএসসিতে, বুঝছো, আমি বলে রাখি, ম্যাথে একদম 200-তে 200 পাইছিলাম আমি। ঠিক আছে, এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলও আমার মানে 190-এর উপরে ছিল সবগুলা, 200-তে 190 প্লাস ছিল আর কি। অন্তরের আরও বেশি ছিল, কারণ অন্তর তো বোর্ডে ফার্স্টই হয়ে গেছে, ওর মনে হয় 195 প্লাস ছিল। যাই হোক, এরকম একটা অবস্থা। অথচ আমি কিন্তু দেখো কলেজ লাইফে কী করছি, মেইন বইও পড়ছি, প্রশ্ন ব্যাংকও সলভ করছি, এতে করে কিন্তু আমার এইচএসসি প্রস্তুতি আরও ভালো হয়েছে। তো প্রি মেডিকেলে আমরা ঠিক এই কাজটাই করব। এখন আসো পরের প্রশ্ন, যে সিলেবাসই শেষ হয়নি, এখন কি প্রি মেডিকেলে ভর্তি হওয়া ঠিক হবে কিনা, এটা আমার বন্ধু রিজভি হচ্ছে সুন্দর একটা তোমাদেরকে অ্যান্সার দিবে। এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে তোমাকে যেটা বলতে চাই, তুমি রাহাতের কথা শুনলে, অন্তরের কথা শুনলে, আমার কথা শুনতেছো, আবার তুমি একই সাথে তোমার চারপাশে যে ধরো আমাদের আন্টিরা আছেন, অন্য অভিভাবকরা আছেন, সবার কথাই শুনবা। কিন্তু এই মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে কার কথাকে গুরুত্ব দিতে হবে বলে তোমার মনে হয়? ডেফিনেটলি আমরা যারা 7-8 বছর ধরে কাজ করি, আমি যে কথাটা অভিজ্ঞতার আলোকে বলছি, এতখানি দাম অন্য কারো কথার নাই। যে কেউ মেডিকেলে চান্স পেয়েছে তার কাছে তুমি জিজ্ঞেস করলে দেখবা যে আমরা যেটা বলছি এই সেম উত্তর পাবা। কিন্তু তোমাকে কে এই ব্যাপারটাতে নিরুৎসাহিত করছে? মেডিকেলের কেউ না। কিন্তু তুমি দেখবে তোমার আশেপাশে যিনি এই ব্যাপারে অত ডিপলি জানেন না, জাস্ট ওনার শ্যালো নলেজে ফিল হচ্ছে আরে এইচএসসি শেষ হয়নি এখন আবার অ্যাডমিশন, উনি শ্যালো নলেজে তোমাকে আসলে ডিসকারেজ করতেছে। বাট ডিপলি থিঙ্ক করলে আমাদের কথাগুলো আশা করি তুমি বুঝতে পারবা। সিলেবাস শেষ হয় নাই, এখন কি প্রি মেডিকেলে ভর্তি হওয়া ঠিক হবে কিনা, আমার মনে হয় আলোচনাটা মোটামুটি এই কেন্দ্রে কি হচ্ছিল। তুমি আমাকে বলো, আজকে লাইভে তোমরা এই যে
3 শতাধিক মানুষ আমাদের দেখছো, এখানে একজনও নাই যার সিলেবাস শেষ হয়েছে। 2-1 হচ্ছে পাকামো করে বলতে পারো ভাই আমি না সব পড়ে ফেলেছি, কিন্তু তোমাকে যদি আমি একটু জাজ করতে চাই, 2-4টা জিজ্ঞেস করি, বুঝবো যে তোমার পড়া আসলে প্রপারলি হয়নি। তাহলে তোমার যে সিলেবাস শেষ হয় নাই এই দায় কার? এটা না কারো দায় না, এটা কোনো দোষই না, এখানে দায় কোত্থেকে আসবে? এটা তোমার কোনো দোষ না। সিলেবাস শেষ কেমনে হবে? এই অল্প সময়ে কি সিলেবাস শেষ হয়? সিলেবাস শেষ হয় না। সিলেবাস শেষ করার জন্য প্রি মেডিকেল কোর্স, বুঝছো? মাথায় ঢুকতেছে কিছু নাকি কিছু বুঝতেছো না? তুমি যেই চ্যাপ্টার কখনো পড়ো নাই, আমার মাথায় এটা আছে যে আমি প্রি মেডিকেল স্টুডেন্টকে যখন পড়াচ্ছি তখন এরা 24 ব্যাচের মতো না, এরা 2 বছর পড়ে না, এরা 1 বছর পড়ছে। সুতরাং এরা এখনো পর্যন্ত ওই পর্যন্ত শিখে নাই, আমাকে একটু সময় দিতে হবে। আমি একদিন এক চ্যাপ্টার শেষ করব না। আমি এখন একাডেমিক থেকে একটু ফাস্ট, অ্যাডমিশন থেকে একটু স্লো, মাঝামাঝি একটা স্ট্যান্ডার্ডে তোমাদের আগায় নিয়ে যাব। তাহলে যেই চ্যাপ্টার তুমি কখনো পড়ো নাই সেই চ্যাপ্টার এখন আমাদের ক্লাস করলে বুঝবা কিনা? আমার কনফিডেন্স আছে বুঝবা। হ্যাঁ, মানে আমার ক্লাস, রাহাতের ক্লাস, অন্তরের ক্লাস, কারো ক্লাস করে তুমি বুঝতেছো না, তার মানে হচ্ছে যে আসলে এটা কোনোদিন বুঝবা কিনা এটাই আসলে সন্দেহ থেকে যায়। তা আমরা বিশ্বাস রাখি তোমাদের বুঝাইতে পারবো, এবং যে চ্যাপ্টার তুমি কখনো পড়ো নাই সেটা তুমি আমাদের সাথে পড়ে শেষ করবা। এখন কি জানো, অনেকেই আছে এরকম যারা একা একা গাছে উঠতে পারে না বা একা একা দৌড়াতে পারে না, তাদের একটা পুশ লাগে। তো এই পুশের জায়গা থেকে আমরা থাকতে চাই তোমাদের, আমরা তোমাদের পুশ দেওয়ার জন্য আসি। তুমি রেগুলার ক্লাস করবে এবং এক্সাম দিবা, কিন্তু এই পুশটা কখন তোমার অনুভব হবে? আমি তো আর বাড়ি গিয়ে তোমার ধাক্কা দিব না। এই পুশটা কখন অনুভব হবে জানো? যখন তুমি আমাদেরকে ওই এইটাকে, এই যে আমাদের প্রোগ্রামটাকে, এটাকে যখন ওই প্রায়োরিটি তুমি দিবা যে আমি এখানকার কোনো ক্লাস মিস করব না, আমি মেডিকেলে পড়তে চাই, ভাইরা যেভাবে গাইড করে এই গাইডগুলো আমি শুনবো। আমি মাইকটা দিয়ে দিব আমার বন্ধুদের কাছে, জাস্ট একটা কথা বলি, আমি একটা কথা বলে আমি একটু জাস্ট ওদের দেই। সেটা হচ্ছে কি, একজন সেকেন্ড টাইমার আমাকে, আমার সাথে ও অনেক কষ্টে আমার নাম্বারটা জোগাড় করে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে। ফোন দিয়ে ওর যে আক্ষেপ, ওর আক্ষেপটা শুনে আমার নিজের অন্তরটাই হু হু করে উঠছে। ও বলছে ভাই, কেউ যদি, আমি আপনাদের খোঁজ পাই নাই, কেউ যদি আপনারা যেভাবে গাইড করেন, এভাবে যদি কেউ একটু আমাকে খালি গাইড করতো ভাই জানেন, তাইলে না আমি ভালো করতে পারতাম। আমি অনেক পড়ছি, আমার পড়াতে কোনো ক্লান্তিই ছিল না। যে যেভাবে আমাকে যদি কেউ বলে আমাকে 24 ঘন্টা পড়তে হবে, জানেন আমি পড়তে পারবো, কিন্তু আমাকে কেউ বলে দেয় না এটা এভাবে পড়ো, এইটা পড়া দরকার, এইটা পড়া দরকার না, এটা বেশি আসে, কেউ না আমাকে বলে দেয় না। আমার খুব এলোমেলো লাগছে, এভাবে আমি প্রথমবার চান্সটা পাই নাই। আমার এত আক্ষেপ লাগছে জানো ওর কথাটা শুনে। তো এই আর কি, আমি জাস্ট তোমাদের এটাই বলতে চাই যে তোমাদের আক্ষেপের গল্প আমি শুনতে চাই না। ভাগ্য বলে একটা ব্যাপার আছে অবশ্যই, কিন্তু আমাদের চেষ্টাটা কিন্তু আমাদের হাতে। আমরা যেন সুযোগ থাকা সত্ত্বেও চেষ্টা থামায় না রাখি। রাহাত বা অন্তর। রিজভি অনেক সুন্দর করে আসলে বলছে যে আমি আমার নিজের জাস্ট একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। আমি যখন টেস্ট পরীক্ষা দিই, তোমরা তো এখন কেবল ইয়ার ফাইনাল পরীক্ষা দিছো, তা আমি কিন্তু নটরডেম কলেজে পড়ছি। হ্যাঁ, এনডিসির যখন আমাদের টেস্ট পরীক্ষা হয়, আমার নিজের টেস্ট পরীক্ষার সময়ও সিলেবাস শেষ হয় নাই। মানে তোমরা যারা মনে করতেছো যে ভাই আমার তো সিলেবাস শেষ হয় নাই, আমি মনে হয় অনেক অপাংতেয় হয়ে গেছি বা অনেক মানে লুজার হয়ে গেছি জীবনে, আসলে এরকম কিছু না। আমি যখন টেস্ট পরীক্ষা দিই, আমার টেস্ট পরীক্ষার সময়ও সিলেবাস ধরো 70 থেকে 80% শেষ হয়েছে, 100% শেষ হয় নাই। তাহলে আমি এগুলো শেষ করছি কখন? তুই মডেল টেস্ট দিয়েছিলি কিনা বল আমাকে। কিসে? তুই কোনো মডেল টেস্ট দিয়েছিলি কিনা? আচ্ছা হ্যাঁ, পরে আমি কি করছি, টেস্ট পরীক্ষার পরে আমি বাসায় বসে বসে হচ্ছে নিজে যে 20% ধরো আমার গ্যাপ ছিল, সেই গ্যাপগুলো হচ্ছে আমি নিজে বসে বসে অনেক কষ্ট করে হচ্ছে ফিল আপ করছি, মানে বারবার করে হচ্ছে পড়ছি আর কি, বুঝতে পারছো? এবং সেই সময় হচ্ছে আমাকে একটা, মানে আমি কোচিংয়ে ভর্তি হয়েছি মডেল টেস্ট দেওয়ার জন্য, বুঝছো? মানে আমি কি তোমাকে বুঝাইতে পারতেছি যে লাইফে না সিলেবাস শেষ করতে বা কোনো কিছু শেষ করতে একটা ধাক্কা লাগে। আমি যদি টেস্ট পরীক্ষার পরে যদি এইচএসসির জন্য যদি কোনো মডেল টেস্ট ব্যাচে যদি ভর্তি না হইতাম, মানে আমি আমার নিজের স্টোরিটা বলি, আমার হয়তো বা এই 20-25% সিলেবাস এত ভালো মতো শেষ হইতো না। কারণ আমি নটরডেমের যদি একটু কালচারটা বলি, ওরা টেস্ট পরীক্ষার পরে তোমাকে 4 মাস ছুটি দিয়ে দেয়। লাইক অন্য কলেজগুলোর মতো না, অনেক কলেজে দেখা যায় যে কলেজে মডেল টেস্ট নেয়, পরীক্ষার পর পরীক্ষা নেয়। নটরডেম এটা করে না। নটরডেম কী করে, টেস্ট পরীক্ষার পর ছাত্রদেরকে হচ্ছে তার নিজের মতো পড়ার সুযোগ করে দেয়। অর্থাৎ টেস্ট পরীক্ষার পর তোমার সাথে কলেজের কোনো সম্পর্ক নাই, কলেজও তোমারে চিনে না, আমিও কলেজকে চিনি না। এইচএসসি রাখ পর্যন্ত 4 মাসের একটা গ্যাপ থাকে। ওই 4 মাসে তুমি পড়ো না, কি করো না করো, কলেজেরও কোনো যায় আসে না।
কিন্তু আমি কি করছি, যেহেতু আমি দেখছি যে এই 4 মাসে আমার কোনো কলেজে যাওয়া লাগবে না, কিছু করা লাগবে না, সো আমি বুঝতে পারছি আমি যদি একটা গাইডের মধ্যে যদি না থাকে আমি হচ্ছে খেই হারায় ফেলবো। এই জন্য আমি মডেল টেস্ট একটা ব্যাচে ভর্তি হয়ে আমি কিন্তু সেই মডেল টেস্টের সিলেবাস ধরে ধরে আমি কিন্তু আমার বাকি 20% পড়া শেষ করছি, আর যেই 70 বা 80% আমি টেস্টের সময় পড়ছি ওগুলোকে আরও ভালো মতো রিভাইজ করছি, আর প্রশ্ন ব্যাংকগুলো সলভ করে ফেলছি, ওই অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংক। এতে করে আমার এইচএসসির আগে দুর্দান্ত একটা প্রিপারেশন হয়ে গেছে। আমার এইচএসসি নিয়ে আল্লাহর রহমতের পরে টেনশন করা লাগে নাই। অ্যাডমিশনের টাইমে বিশ্বাস করবে কিনা জানি না, অ্যাডমিশনের টাইমে আমি 8 থেকে 9 ঘন্টা করে আমি ঘুমাইতাম। এটা বললাম কেউ বিশ্বাস করবে না যে ভাই আপনি এত ভালো রেজাল্ট করছেন, আপনি 8-9 ঘন্টা ঘুমাইছেন কেমনে? কারণ ওই যে আমার তো আগেই পড়া ছিল। আমি যখন টেস্ট পেপার খুলি, হ্যাঁ, আমি দেখি যে 80-90% আমি এমনিতেই পারি। বুয়েটের প্রশ্ন ব্যাংক 80-90% পারি, মেডিকেল 80-90% আমি পারি। তো আমার মনে হতো তাহলে এত পরে আমি আসলে কী করবো, একটু ঘুমাই, জীবনে একটু আনন্দ করি। আমি ঘুমাইছি, চিল করছি। শুক্রবারের দিন বন্ধুদের সাথে বুঝছো ভুয়া হচ্ছে তোমার মিলাদ খাইছি অ্যাডমিশনের টাইমে। তুমি বিশ্বাস করতে পারো প্রত্যেক শুক্রবার আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বের হইতাম, বের হয়ে হচ্ছে এলাকায় দেখতাম যে কোথায় মিলাদ মাহফিলের আয়োজন হচ্ছে। যেখানে মিলাদ মাহফিলের আয়োজন হতো আমাদের এলাকাটা একটু ধনী এলাকা ছিল বুঝছো, তো শুক্রবারের দিন প্রায় প্রত্যেক শুক্রবারে মিলাদ থাকতো। বন্ধুর সাথে বের হইতাম, দেখতাম যে রাস্তায় মিলাদ ধরছে, তাড়াতাড়ি করে এখানে দাঁড়াইতাম, মিলাদ শেষ হইতো না হয়তো বিরিয়ানির প্যাকেট পাইতাম। এইগুলা করতাম হচ্ছে অ্যাডমিশনের টাইমে করছি। মানে তোমরা চিন্তাও করতে পারবে না রাহাত ভাই অ্যাডমিশনের টাইমে এইগুলা করে বেড়াইছে। স্টিল দেখো আমি কিন্তু রেজাল্ট কিন্তু অনেক ভালো হয়েছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার, যা পড়তে হবে আগেই পড়তে হবে। সো আমরা তোমাদেরকে সিলেবাস শেষ করানোর জন্যই পুশটা করব, আর আমরা তোমাদেরকে পড়াবো হচ্ছে অ্যাডমিশনের মতো এত ফাস্টও যাব না, আবার একাডেমিকের মতো এত স্লো যাব না। আমরা দুইটার মাঝামাঝি যাব, এমনভাবে যাব যাতে তোমাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলেও পড়া হয়, আবার তোমরা সব বুঝতেও পারবা, আবার অ্যাডমিশনের মতো সুপার ফাস্ট হবে না, বুঝতে পারছো? আবার একাডেমিকের থেকে ফাস্ট হবে, যাতে করে তোমাদের সিলেবাস শেষ করার জন্য যে পুশটা লাগে সেই পুশটা হচ্ছে আমরা দিব, এবং তোমাদেরকে গাইড করব যে কীভাবে এইচএসসিতেও টপ করতে হয়, অ্যাডমিশনে কীভাবে ভালো করতে হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জয়েন করার জন্য আমাদের যে পেজ আছে রোড টু ডিএমসি 2.0 বা ডিএমসি বা গ্র্যাভিটি মেডিটেশন, দুইটা পেজের যে পেজ থেকে তুমি লাইভ দেখতেছো এই পেজের একটা, অথবা আমাদের ডিরেক্টলি ওয়েবসাইট যেটা আছে rtdslive.com, এটা তুমি গুগলে যে সার্চ করে লিখলেই পাবা, বা তুমি ক্যাপশনটা একটু খেয়াল করে লাইভের ক্যাপশন, তাহলেই হবে। আচ্ছা, আমি কয়েকটা বিষয় নিয়ে একটু বলবো, আমি যেগুলো এতক্ষণ ধরে মনে মনে বলতেছি। প্রি মেডিকেলে আগে ভর্তি হলে কি সুবিধা, হ্যাঁ এটা বলতেছি। তার আগে 2-3টা আমার স্টোরি শেয়ার করে নিই, ঠিক আছে? তো আমি বুঝছো মডেল টেস্টটা দিতে যাই নাই। কেন যাই নাই জানো? কারণ আমার মনে হচ্ছে আমার না সিলেবাসটা ভালো মতো শেষ হয় নাই, আমি ভয়ে মডেল টেস্ট দিতে যাই না। আমার সব বন্ধুরা মডেল টেস্ট দিচ্ছে, ঠিক আছে, কিন্তু তাদের চেয়ে আমি ভালো রেজাল্ট করছিলাম শেষ পর্যন্ত। কারণ কিন্তু আলটিমেটলি এটাই বোঝানোর তোমাকে উদ্দেশ্য যে আমিও ভয়ে ছিলাম, সিলেবাস বোধহয় আমার শেষ হয় নাই, কিন্তু পরীক্ষার রেজাল্ট সেটা বলে না। তারপরও যাই হোক, এই জন্য ওকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম। আরেকটা জিনিস একটু বলি, যে প্রি মেডিকেলে আগে ভর্তি হলে সুবিধা কী, এটার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। সেটা হচ্ছে দেশসেরা যে কলেজগুলো আছে তার মধ্যে নর্ডেম কলেজ একটা, তাই না ভাই? আপনি তো পড়েন নাই, আপনি আবার কেমনে বলতেছেন? আমার বন্ধু বান্ধবরা পড়ছে আমি জানি। তো একটা জিনিস আমি খেয়াল করছি যে এই কলেজের রেজাল্ট এত ভালো হয় কীভাবে, ঠিক আছে? কারণ ওই যে গাইডলাইনটা ভালো পাওয়া যায়, আর নাম্বার 2 হচ্ছে পরীক্ষা। ওদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেখবে কুইজ পরীক্ষা হয়, তোমরা হয়তো অনেকেই জানো না। এই পরীক্ষার প্রেসারে এবং অনেক কঠিন কঠিন প্রশ্ন করে, বুঝছো? এই যে ও হাসতেছে, ঠিক আছে, ও এটা বলবে লাস্টে, ওর কত নাম্বার পাইছে এটা জিজ্ঞাসা করা যাবে না, মানহানি হতে পারে। যাই হোক, কঠিন কঠিন প্রশ্ন করে হচ্ছে যাতে পোলাপানকে পুশ দেয়, যাতে ওরা আরও বেশি বেশি পড়ে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আমরাও তোমাদেরকে প্রি মেডিকেলে রেগুলার বেসিসে কি পরীক্ষার মধ্যে রাখবো, পড়াবো এবং পরীক্ষার মধ্যে রাখবো, যাতে তোমাদেরও সেই পুশটা আসে। এখন একটা জিনিস বলবো, 24 ব্যাচে আমাদের প্রি মেডিকেল অংশে স্টুডেন্ট ছিল 3000, 3K, 3000 স্টুডেন্ট। 3000 স্টুডেন্ট নেওয়া থাকার পরে কিন্তু আমরা অ্যাডমিশন শুরু করছি, এবং প্রি মেডিকেলে জয়েন করার কারণে ওরা অ্যাডমিশনে ফ্রি এন্ট্রি পাইছে। মানে তুমি যদি এখন ভর্তি হও তাহলে যেরকম কোর্স ফি, দেখবা যে অ্যাডমিশনে যদি তুমি ভর্তি হতে যাও যদি, তাহলে দেখবা কোর্স ফি আরও বেড়ে গেছে। তার মানে আলটিমেটলি প্রি মেডিকেলটা পুরোপুরি ফ্রি আসলে, বুঝতে পারছো আমার কথা? অফলাইনের মতো না, অফলাইন আর অনলাইন কিন্তু আলাদা। অফলাইনে কিন্তু প্রি মেডিকেলে আলাদা করে ভর্তি হতে হয়, অ্যাডমিশনে আলাদা করে ভর্তি হতে হয়। আমাদের কোর্সে তুমি এখন একবার ভর্তি হবা, মেডিকেল ডেন্টাল পরীক্ষা পর্যন্ত তোমাদের ক্লাস চলবে, বুঝতে পারছো আমার কথা? এখন ভাই আমি একদম জিকে ইংলিশ সব কিছু থাকবে, জিকে ইংলিশ এক্সাম ব্যাচ সব কিছু ফ্রি থাকবে, সোজা হিসাব, ক্লিয়ার? মানে জিনিসটা আবার তোমাদেরকে বুঝায় বলি, 24 ব্যাচে যাদেরকে আমরা প্রি মেডিকেল শুরু করছিলাম তাদেরকে এইচএসসির আগেই আমরা শর্ট সিলেবাস পুরোটা শেষ করে দিছি, মানে ফুল। কোনো প্ল্যাটফর্ম শেষ করছে কিনা আমি জানি না,
আমরা পুরো সিলেবাস শেষ করেছি। ভাই আপনারা কেমনে পারলেন? আমরা এই যে স্টার্ট আর্লি এবং আমাদের বিশাল টিচার প্যানেল, পর্যাপ্ত পরিমাণ ক্লাস এবং এক্সামের মাধ্যমে আমরা পুরো ফুল সিলেবাস শেষ করছি এবং শর্টের বাইরের কয়েকটা চ্যাপ্টার একটু আগায়ও রাখছি এবং জিকে ইংলিশও একটু করে আগায় রাখছি, যাতে স্টুডেন্টরা এইচএসসিতেও ভালো করে এবং অ্যাডমিশন টেস্টেও দারুণ একটা রেজাল্ট করে। ঠিক আছে? এবং 3000-এর পর থেকে আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে 24 ব্যাচের জন্য। বুঝতে পারছো ভাই? আমি চিন্তা করতেছি 2 মাস পরে ভর্তি হব। 2 মাস পরে ভর্তি হলে কি লস হচ্ছে আলটিমেটলি 2 মাস পরে হয়তো আমাদের আরেকটা ব্যাচ হয়তো আসতে পারে, কিন্তু তুমি সেই সময় কি কোর্স ফি এর চেয়ে কম থাকবে? কোর্স ফি কিন্তু এর চেয়ে কম থাকবে না। বুঝতে পারছো আমার কথা? মানে এখন ভর্তি হলে তুমি সর্বোচ্চ সংখ্যক ক্লাস, গাইডলাইন, এক্সাম সব কিছু সবচেয়ে বেশি পরিমাণে পাবা। বুঝতে পারছো? তো সব কিছু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়ার জন্য এবং সবচেয়ে কম প্রাইসে এখন জয়েন করতে পারো, এই হচ্ছে ব্যাপার। এই জন্য আগে ভর্তি হওয়াটা সুবিধাজনক। এবং তোমাদেরকে একটা কথাই যেটা আমরা বলতেছিলাম, যে এই প্রি মেডিকেল কোর্সকে আমরা বলতে চাই একটা বই পড়ার কোর্স হিসাবে। মানে তোমাদেরকে আমরা প্রত্যেকটা বই এমনভাবে ধরে পড়াবো এবং পড়ার সময় কিন্তু আমরা এগুলোও বলার চেষ্টা করি কোনগুলো এইচএসসিতে বেশি ইম্পর্টেন্ট, বেশি আসে, কোনটা মেডিকেলে বেশি আসে, কোনটা ভার্সিটিতে বেশি আসে। এবং এখন থেকেই তুমি সবগুলো বইয়ের দাগানো পিডিএফ, তারপরে এক্সট্রা রাইটারের পিডিএফ এবং আমাদের ম্যাটেরিয়ালসগুলোও কিন্তু কালেক্ট করতে পারবা কিছুদিন পর থেকে। 24 ব্যাচকে আগে দিয়ে নেব, তারপর তোমাদের। এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটা লেট করলে লেট হয়ে যাবে। বুঝতে পারছো রিজভি? হ্যাঁ, কেউ জিজ্ঞেস করছে ভাই ভর্তি হয়ে 2 সেট বই নেওয়া যাবে কিনা। না, শুধুমাত্র ভর্তি হলেই আমাদের বই নেওয়া পসিবল হবে এবং এটার জন্য একটা এক্সট্রা ফি, যেটা পরে জানতে পারবা। আগে ভর্তি হইতে হবে, আর বই 2 সেট নেওয়া যাবে না, একজনের জন্য একজনই। অলরেডি কতজন এনরোল্ড হয়েছে জিজ্ঞেস করেছে অনেকে। আমরা লঞ্চিং লাইভ করার আগে 200+ এনরোলমেন্ট আমাদের গ্রুপে দেখলাম, 215-এর মতো। আমি আজকে সকালের দিকে দেখেছিলাম। এরপরে আজকের দিনেরটা অ্যাড হয়নি, 250-এর কাছাকাছি হবে অন্তর ভাই যেটা জানালো। তো আজকের পরে আমি জানি যে এটার সংখ্যাটা এমন হতে পারে কালকে পরশুর মধ্যে 500 ক্রস করে যাবে। এবং আমি সংখ্যা ডাজেন্ট ম্যাটার, মানে এটা দিয়ে তুমি কি করবা? তুমি একা বিশ্ব ছাড়াই উঠিয়ে আছো, একা চির উন্নত মমশির, একাই নিজের স্বপ্ন নিয়ে লড়তে হবে। আমরা এই প্রান্ত থেকে জ্ঞান দিয়ে যাচ্ছি, এবার বিভিন্ন প্রান্ত থেকে তুমি সেটা রিসিভ করবা এবং সেই অনুযায়ী কাজ করবা। আমরা যদি একটু এখানে আসি যে ফার্স্ট ইয়ার সিলেবাস বাকি, একসাথে এত কিছু কীভাবে করবো, আমাদের ওভারঅল কথা থেকে এটার উত্তর খুঁজে পাওয়া যায়। আর সিলেবাস বাকি থাকবেই। আমাদের রাহাত ভাই, অন্তর ভাইয়ের কথা শুনে বুঝছো, অন্তর ভাই যেখানে বোর্ড ফার্স্ট হয়ে উনি কনফিডেন্ট ছিল না ওনার সিলেবাস শেষ হয়েছে, সেখানে বাংলাদেশের কারো বা পৃথিবীর কারো হয়তো বা সিলেবাস শেষ হওয়া সম্ভব না। এমন কোনো পরীক্ষা নাই পৃথিবীতে যেখানে তোমার আগে মনে হবে না ইস আরেকটু যদি পড়তে পারতাম, ইস ওই টপিকটা যদি দেখতে পারতাম। সো এই জিনিসটা যে খালি মেয়ারলি খালি পড়াশোনা না, এটা যে একটা মেন্টাল গেমও, এটা তোমার বুঝতে হবে আসলে। ঠিক আছে? সো আমাদের একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে আগাইতে হবে। মেন্টালিটিটাই তোমার অন্যদের সাথে একটা ডিফারেন্স ক্রিয়েট করে দিবে। আমরা যদি নেক্সট যাই, সুবিধা কী নিয়ে আমরা কথা বলেছি, আবার একটু বলি যে সুবিধার ব্যাপারটা কি। চেঞ্জ করে আমরা নতুন স্লাইডে যাই, আমি বলতে থাকি। অন্তর ভাই বলছে তুমি মানে অর্থনৈতিক সুবিধা, আগে ভর্তি হওয়ার সুবিধা, এগুলো একপাশে করে রেখে আমি যেহেতু পড়াশোনার দিকে ফোকাস দেই, তুমি দেখো এই যে এক্সট্রা ইনফো বলে যে একটা ব্যাপার আছে, এইটা নিয়ে তোমার কোনো বন্ধু কি কোনো মানে চিন্তা ভাবনা করতেছে বা কিছু? তুমি প্রি মেডিকেলে ভর্তি হয়ে আমাদের এক্সট্রা ইনফোর যে বইটা আছে সেটা নিয়ে একটা চ্যাপ্টার পড়ার পর তুমি এক্সট্রা ইনফো বইটা একবার করে ওই চ্যাপ্টার থেকে যা আসছে এটা পড়ে নিলা। এই যে ছোট কাজ, এই ছোট কাজগুলো অ্যাডমিশনে গিয়ে তোমার কাছে মনে হবে মস্ত বড় কাজ, কিন্তু এটা প্রি মেডিকেল অংশে তোমার যে সময়টুকু আছে এইটুকুর মধ্যে করে ফেলা পসিবল। আমরা এই সুবিধাটুকু চাচ্ছি যে পড়াশোনাটা এগিয়ে রাখা। বুঝছো? এই সামনে যাই। দ্যাটস এ গ্রেট লাইন, স্টার্ট আর্লি ফর এ ওয়ার। ইট সিমস এটা আর্লি, বাট অ্যাকচুয়ালি আমি মোটেও বিশ্বাস করি না এটা আর্লি। প্রি মেডিকেল এটা পারফেক্ট টাইম। আমি নিজের হাতে এটা ফিল করতাম যে ইস আমি যদি এখন সেকেন্ড ইয়ার উঠার পরে এখন যদি মেডিকেল কোচিংটা করতে পারতাম, যদি এই ব্যাপারগুলো জানতে পারতাম। আমাদের সময় কিন্তু এই কনসেপ্টটা টোটালি ছিল না, প্রি মেডিকেল কনসেপ্ট। তা আমি চিন্তা করলাম আমি কি আমার সিনিয়র ব্যাচের সাথে ভর্তি হব কি না, কিন্তু ওই মেডিকেলের ভর্তি ফি তো অনেক বেশি অফলাইনে। এই টাকাটা নিয়ে ভর্তি হব, আমি বুঝবো কি বুঝবো না সেটা নিশ্চয়তা নাই, আমি কোপ আপ করতে পারবো কি পারবো না সেটা নিশ্চয়তা নাই। পরে ফাইনালি ওই সাহস করে আর বাসায় টাকা চেয়ে ভর্তি হই নাই, কিন্তু এই অভাববোধটা সবসময় ছিল। এবং বোধহয় আমাদের জেনারেশনটাই বোধহয় প্রি মেডিকেলকে আসলে প্রপারলি এস্টাবলিশড করেছি এবং মানে তোমাদের জন্য এটাকে কিভাবে আসলে ফলপ্রসূ করা যায় সেটা করেছি এবং মেক শিওর করেছি যেন তোমাদের স্ট্যান্ডার্ডে যেন আমরা পড়াইতে পারি আলাদাভাবে।
রাহাত বা অন্তর। আচ্ছা, তো এখন আমি একটা জিনিস একটু বলি যে ভাই আপনাদের এটাতে জয়েন করে ফেললাম, জয়েন করে ফেলার পরে আমার মনে হলো যে ভাই আমি ওই ক্লাসটা করতে চাই, এবং তুমি অবাক হয়ে দেখবা আমাদের গ্রুপে কিন্তু এর মধ্যে কয়েকটা পোস্ট আসছে যে ভাই আমি হচ্ছে গত মাসে মানে 10 দিন আগে জয়েন করছি, করে ভাই আপনাদের 4টা বায়োলজির ক্লাস করে ফেলছি। কিভাবে করলো ওরা এই ক্লাসগুলো? আমাদের এই কোর্সের মধ্যে 3 সেট আর্কাইভ ক্লাস আছে, 3 সেট, বুঝতে পারছো? 3টা আর্কাইভ ক্লাস আছে, 3টা মানে 3 সেট, মানে 3বার 3জন ভাইয়া ফুল সিলেবাস শেষ করা, এইরকম এই ক্লাসগুলো এই কোর্সের মধ্যে তোমাদেরকে দিয়ে দেওয়া আছে, বুঝতে পারছো? তোমার মনে হলো যে রিজভি ভাইয়ের বায়োলজি ক্লাস করব, এটাও আছে। তুমি মনে করলে রাহাত ভাইয়ের বায়োলজি ক্লাস করব, এটাও আছে, ঠিক আছে? এবং ও কী করছে, 3-4টা চ্যাপ্টার এমনি পড়ে পড়ে শেষ করছে, নোট করছে এবং গ্রুপে পোস্ট করছে। এবং আমি ওকে অনেক কি মোটিভেট করলাম যে ব্যাপারটা তো আসলেই দারুণ, তাই না? যে দেখো মানে মানুষ যে চেষ্টা করতেছে এটাই হচ্ছে তার প্রমাণ, মানুষ আগায় যাচ্ছে, তুমি কেন পিছায় থাকবা? ঠিক আছে, এই জন্যই স্টার্ট আর্লি এই কনসেপ্টটা। ওকে, আচ্ছা, এবার আসো যে কেন হচ্ছে আমরা একসাথে হলাম। তোমরা অনেকে আসলে প্রশ্ন করো যে ভাই আগে তো আপনারা আলাদা ছিলেন, এখন এত বড় টিম করে আসলে কেন একসাথে হইলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে হ্যাঁ, আমরা কখনোই আসলে আলাদা ছিলাম না। আমি, রিজবি, অন্তর, এই যে আমাদেরকে যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা সবাই 2016-17 সেশনে ঢাকা মেডিকেলে হচ্ছে চান্স পেয়ে আমাদের এমবিবিএস কমপ্লিট করে এখন আমরা সবাই হচ্ছে ডাক্তার হয়েছি, একসাথে বের হয়েছি। তো আমরা 6 বছর ধরে আসলে একসাথে একজন আরেকজনকে চিনি, গত 6 বছর ধরে। তো হিসাবে আমরা কখনো আলাদা ছিলাম না, আমরা অনেক ভালো বন্ধু, আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও সবসময় ইনশাল্লাহ আমরা থাকবো। তো তার থেকেও বড় কথা, আমরা একসাথে হয়েছি আসলে তোমাদের স্বার্থে আরও বেশি। একটা বড় টিম হলে সুবিধাটা কি জানো? বড় টিম হলে ক্লাস হচ্ছে কখনো মিস চায় না। যেমন আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। গত বছর যখন আমি একা পড়াইতাম, আমি, জাদিদ আর হচ্ছে তুরাব, তো তুরাব হচ্ছে গত বছর হচ্ছে আমাদের একদম নতুন ফেস ছিল ফার্স্ট ইয়ারে। তুরাবকে আমরা গত বছর শুধু অনুশীলনী সলভ ক্লাসগুলো আর ফিজিক্সের 2-1টা ক্লাস নিছে তুরাব। তো জাদিদের কি হলো, জাদিদ যেহেতু এখনও গ্র্যাজুয়েশন আসলে ওর কমপ্লিট হয় নাই, মানে ও তো আমাদের জুনিয়র এমবিবিএস, এই বছর দোয়া করেও ডাক্তার হবে এই বছর, হয়তো সামনে পরীক্ষা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার উপরে চাপ পড়লো অনেক বেশি। আমাকে প্রায় মনে হয় গত 3 মাসে, অ্যাডমিশনের 2-3 মাসে আমাকে প্রায় 120 বা 30টা ক্লাস নিতে হয়েছে। তো তোমরাই বুঝো, একটা মানুষের যদি 2-3 মাসে 130টার মতো ক্লাস নিতে হয়, তো আমার যেটা হয়েছে, ক্লাসগুলো আমি আল্লাহর রহমতে শেষ করছি সুন্দর করে, কিন্তু আমার প্রচণ্ড প্রেশার হয়েছে। দেখা গেছে যে আমার একটু অসুস্থ বা ফ্যামিলিতে একটু যদি প্রবলেমও হয়, আমাকে আসলে ক্লাস নিতে হয়েছে, কোনো এক্সকিউজ হয় না আসলে। এবং এটা করতে যে আমি দেখছি যে এই জিনিসটা আসলে বাস্তবায়ন করাটা খুবই কঠিন, খুবই কঠিন, আসলে খুবই কঠিন আসলে। তো এই যে একসাথে হওয়ার একটা বড় সুবিধাটা কি জানো? তোমাদের এখন না একটা সিঙ্গেল ক্লাসও হচ্ছে মিস যাবে না। যেমন এই যে আমরা অলরেডি 24-এর যে আমরা প্রি মেডিকেলে যে পরিচালনা করছি, এর মাঝখানে কিন্তু আমরা বিসিএস পরীক্ষাও দিয়ে ফেলছি। তোমরা কেউ জানো না। কেন জানো না? কারণ আমরা এখানে 11 জন মিলে পড়াচ্ছি। তো দেখা গেছে যে সিনিয়র জুনিয়র সবাই আছি। তো আমাদের যখন বিসিএস পরীক্ষা তখন জুনিয়ররা ক্লাস নিছে। আবার যখন জুনিয়রদের যখন প্রফ পরীক্ষা, মেডিকেলও তো অনেক পরীক্ষা হয়, ওদের এখন প্রফ পরীক্ষা চলতেছে, যেমন জাদিদের এখন পরীক্ষা চলতেছে, তখন হচ্ছে আমরা ক্লাস নিয়ে ফেলছি বেশি বেশি করে। আমরা একজন আরেকজনকে হচ্ছে কাভার আপ করে দিছি, এবং এতে করে একটা সিঙ্গেল ক্লাসও মিস চায় না। এই জন্যই আমরা হচ্ছে প্রি মেডিকেলেই ফুল সিলেবাস শেষ করতে পারছি, অর্থাৎ শর্ট সিলেবাস পুরো শেষ করছি, শর্টের বাইরের এক্সট্রা চ্যাপ্টারও পড়াইছি, জিকে ইংলিশও পড়াইছি। আমি জানি না যে আর কোন প্ল্যাটফর্মে হচ্ছে এগুলো পড়াইছে কিনা প্রি মেডিকেলে। অর্থাৎ আমরা প্রি মেডিকেলে ফুল শর্ট সিলেবাস শেষ করছি, শর্টের বাইরের চ্যাপ্টার পড়াইছি, জিকে ইংলিশ পড়াইছি। অথচ স্টুডেন্টরা বুঝেও নাই যে এর মাঝখানে আমরা বিসিএস পরীক্ষা দিছি। তারপরে এই যে মাইনুল ভাইয়ার হচ্ছে বিয়েও হয়ে গেছে, এর মাঝখানে বিয়েও হয়ে গেছে, আমাদের বন্ধুদের বিয়ে শাদিও হয়ে গেছে মাঝখানে। স্টুডেন্টরা বুঝতেও পারে নাই, কোনো কমতি ফিল হয় নাই। এটা একটা খুব বড় কারণ একসাথে হওয়া। প্লাস এই যে একসাথে হয়েছি, দেখো গত বছর আমাদের মাত্র 3টা বই ছিল, আর এই বছর একসাথে হয়ে আমরা কয়টা বই আনছি জানো? 14টা। 5 গুণ, অলমোস্ট 5 গুণ বেড়ে গেছে আমাদের প্রোডাক্টিভিটি। গত বছর একা কাজ করছি, 3টা বই ছিল আমার, আর এই বছর আমরা একসাথে 14টা বই। এর মধ্যে অলরেডি দেখোই যে এটা হচ্ছে দ্য এক্স ফ্যাক্টর। এই এক্স ফ্যাক্টরটা কি জানো? এই এক্স ফ্যাক্টরটা হচ্ছে ঘরে বসে তুমি ওএমআর দিয়ে পরীক্ষা দিতে পারবে। এখানে 50 সেট মডেল টেস্ট আছে, 50x100, অর্থাৎ 5000 মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন, যেখানে আমি, রিজবি, অন্তর আমরা মিলে হচ্ছে বানাইছি। 5000 স্ট্যান্ডার্ড প্রশ্ন তুমি ওএমআর সহ পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, ওএমআর শিটটাও আছে, কোথায় জানি রাখছি, এটার সাথে আলাদা একটা ওএমআর শিটও আমরা দিব। ঠিক আছে, ওইখানেই মনে হয় আশেপাশেই রাখছি খুব সম্ভবত, ছোট্ট ডাক্তার প্যাডের মতো। গতকাল আমি ভিডিওতে দেখাইছি, এটা তোমরা হয়তো দেখছো, সমস্যা নাই। রিজবি একটু খুঁজতেছে। তো একসাথে হওয়ার কারণে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে আর কি। ঠিক আছে,
ওকে, আবার এই যে দেখো, এটা হচ্ছে জিকে ইংলিশ মডেল টেস্ট। এটাও এখানেও হচ্ছে তোমার 1000টা হচ্ছে বই আছে জিকে ইংলিশের, ঠিক আছে? 1000টা হচ্ছে তোমার জিকে ইংলিশের হচ্ছে প্রশ্ন আছে আর কি, এবং এখানেও ওএমআর আছে, এখানেও তুমি ওএমআর দিয়ে পরীক্ষা দিতে পারবা। এগুলো হচ্ছে একসাথে হওয়ার নমুনা। গত বছর বই ছিল 3টা, এবার বই হচ্ছে 14টা। তাহলে এবার বুঝতেছো? আচ্ছা, এরপরে আসো, আমরা তোমাদেরকে করি, আমাদের জিকে ইংলিশ বইয়ের এমনি কাভারটা তোমরা চাইলে দেখতে পারো। এই যে জিকে, ঠিক আছে? জিকে মানে আমাদের হাতে অলরেডি 14টা বইয়ের মধ্যে 7-8টা বই চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইংলিশ বই, ইংলিশের মানে ইংলিশের কাভারটা আর কি, জাস্ট ইংলিশ বই, এই তো ইংলিশ বই। তারপরে এটা হচ্ছে জিকে ইংলিশ মডেল টেস্ট, মানে আমার হাতে এখন যতগুলো আছে, এই যে জিকে ইংলিশ মডেল টেস্ট, আমি একটু দেখাচ্ছি একটা একটা করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা তো এক্স ফ্যাক্টর দেখছই, এই যে দ্য এক্স ফ্যাক্টর, ঠিক আছে? এই তো আরও আসলে আমরা আরও হচ্ছে দেখাবো। তো ডিএমসির পথে যাত্রা হোক ডিএমসিয়ানদের হাত ধরেই। আচ্ছা, এই ব্যাপারে হচ্ছে আমি একটা কথা বলি। দেখো, তোমাদের মধ্যে যাদের টার্গেট হচ্ছে ঢাকা মেডিকেলে পড়া, আচ্ছা, তোমাদের মধ্যে আমি ধরে নিচ্ছি, যেহেতু তোমরা আমার লাইভ দেখতেছো, আমাদের লাইভ দেখতেছো, আমরা ধরে নিচ্ছি যে তোমরা মেডিকেলে পড়তে চাও। বাংলাদেশে যদি আমি 100টা ছেলে মেয়েকে যদি প্রশ্ন করি যে তোমার স্বপ্ন কী, বা যদি 100টা ছেলে মেয়ে ধরো 100টা ছেলে মেয়ে স্বপ্ন মেডিকেলে পড়া বাংলাদেশে, তাহলে সেই 100টা ছেলে মেয়েকে যদি প্রশ্ন করি তোমার তাহলে কোথায় পড়ার স্বপ্ন, আমি শিওর 100 জনের মধ্যে 99 জনই বলবে ভাই আমার ঢাকা মেডিকেলে পড়ার স্বপ্ন। মানে যাদের মেডিকেলে পড়ার স্বপ্ন তাদের 100 থেকে 99 জনই বলবে ঢাকা মেডিকেলে পড়ার স্বপ্ন। এখন এই যে ঢাকা মেডিকেলে পড়তে গেলে যে এক্সক্লুসিভ গাইডলাইন লাগে, যে এক্সক্লুসিভ কাজগুলো করতে হয়, সেটা কিন্তু আসলে সবচেয়ে বেস্ট কে জানে, যারা নিজেরা সেই রাস্তায় হাঁটছে তারাই কিন্তু জানে। যেমন তুমি ধরো ফুটবল খেলা শিখতে চাও, ঠিক আছে? তুমি মনে করো মেসি রোনালদোর মতো অনেক বড় ফুটবলার হইতে চাও, তুমি আসছো আমার কাছে গাইডলাইন নিতে যে ভাই আপনি আমার গাইডলাইন দেন, আমি কেমনে মেসি হবো বা কেমনে রোনালদো হবো। আমি তোমার কোনো দিন এই গাইডলাইন দিতে পারবো? আমি তো নিজে মনে করো মাঠে নেমে দুটা বলে লাথিও মারি নাই, কথার কথা। তাহলে তুমি মেসি রোনালদোর মতো খেলতে চাইলে তোমার কার কাছে যাওয়া লাগবে? অবশ্যই মেসি রোনালদোর কাছে যাইতে হবে। ওরা তোমাকে হচ্ছে একদম ইনসাইট, তোমাকে হচ্ছে তথ্য দিবে বা ইনসাইট গাইড দিতে পারবে যে কীভাবে ওদের লেভেলে পৌঁছানো যায়। ঠিক সেমভাবে ঢাকা মেডিকেলে পড়তে গেলে আমরা যারা ঢাকা মেডিকেলে আসলে চান্স পাইছি, আমরা কিছু ইনসাইট বা এক্সক্লুসিভ কিছু টিপস ফলো করছি, যেগুলো আমরা তোমাদেরকে একদম এবং যেগুলো পরীক্ষিত। সবচেয়ে বড় কথা, এটা পরীক্ষিত না হলে আমি নিজে আজকে ধরো ঢাকা মেডিকেলে পড়তে পারতাম না। আমার যদি গাইডলাইনগুলো যদি মানে পরীক্ষিত না হইতো, তাহলে পরীক্ষিত এক্সক্লুসিভ গাইডলাইনগুলো একমাত্র ডিএমসিএনরা আসলে সবচেয়ে ভালো দিতে পারে, কারণ আমি নিজেও এখানে পার করে আসছি। তো এই জন্য আমরা যে 9 জন ঢাকা মেডিকেলের ভাইয়ারা আছি, আমরাই তোমাদেরকে সবচেয়ে বেস্ট গাইড করতে পারবো কীভাবে হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাইতে হয়। এখন তুমি বলতে পারো যে ভাই এই কথা তো আপনি সবাইকেই বলবেন, তাহলে কি সবাই ঢাকা মেডিকেলে চান্স পাবে? না, যে ইমপ্লিমেন্ট করবে। এই যে ক্রিকেট খেলায় ভিডিও অ্যানালাইসিস করে না, তোমরা জানো অনেকে ভিডিও অ্যানালাইসিস করে যে বিরাট কোহলিরে এইরকম বল দিলে সে এইরকম বলে ড্রাইভ খেলতে যা আউট হয়ে যায়, কথার কথা। এটা কিন্তু ভিডিও অ্যানালাইসিস করে সবাই। কিন্তু সমস্যাটা হচ্ছে ধরো তাসকিন দিচ্ছে মনে করো সব বাউন্সার। অ্যানালাইসিসে কী বলছে যে বিরাট কোহলিরে ড্রাইভের বল দিল, ড্রাইভ খেলতে যায়, কী বলে উইকেট কিপারের কাছে ক্যাচ দেয়, কথার কথা। কিন্তু তাসকিন মনে করো ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। মনে করো তাসকিন হচ্ছে এটারে কী করতেছে, ও খালি মনে করো যে বাউন্সার দিচ্ছে, তাইলে কি বিরাট কোহলি আউট হবে? না। তার মানে শুধু গাইডলাইন দিয়ে তো আসলে হয় না, ইমপ্লিমেন্ট করতে হয়। আমরা এই গাইডলাইন আরও লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে দিব, কিন্তু সেই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে যেই 250 জন এই গাইডলাইনটাকে একদম প্রপার ইমপ্লিমেন্ট করতে পারবে, তারাই ঢাকা মেডিকেলে চান্স পাবে। কথা বুঝতে পারছো? যে বিরাট কোহলির এই বল আউট করতে হয় এটা সবাই জানে, কিন্তু এই বল যে প্রপার ইমপ্লিমেন্ট করতে পারবে ম্যাচের পিচ অনুযায়ী, সেই আসলে কোহলির উইকেটটা পাবে। ব্যাপারটা এরকম আর কি, বুঝছো? এটাই আর কি। ঠিক আছে, আমরা তার পরের স্লাইডে হচ্ছে চলে যাই। অন্তর তুই একটু বল। আচ্ছা, ওরা অনেক সময় দেখে যে ভাই কোন কোচিং থেকে বেশি চান্স পাইছে, কোন কোচিং থেকে ফার্স্ট হয়েছে। যাই হোক, গত বছর আমাদের প্ল্যাটফর্ম থেকে প্রায় 900+ স্টুডেন্ট কিন্তু মেডিকেলে চান্স পাইছে। এবং তুমি যদি বলো মেডিকেল এবং ডেন্টাল, তুমি যদি বলো যে আপনাদের ভাই টোটাল স্টুডেন্ট কত ছিল, নিশ্চয়ই 10-15 হাজার, এরকম না। আমাদের স্টুডেন্ট ছিল 3000 মধ্যে থেকে 900 জন, মানে প্রত্যেক 3 জনে একজন। ঠিক আছে ভাই, আপনাদের এটা মানে আসলে কি সত্যি? আসলে তো সত্যি। তুমি এখনও গ্রুপ আছে, তুমি চাইলেই দেখতে পারবা গ্রুপে যে টোটাল মেম্বার কত ছিল। আর চান্স পাওয়ার ছবি আমাদের গ্রুপের কভার ফটোতেই আছে। মঞ্চে জায়গা হয় নাই, ছেলে মেয়ে আলাদা করছি তাও জায়গা হয় নাই, বুঝতে পারছো? ছেলেরা তো মঞ্চের নিচেই দাঁড়ায় ছিল, বুঝতে পারছো? যাই হোক ভাই, ওই যে বললেন ভাই আমি তো ভাই যে কোচিং থেকে ফার্স্ট হয় শুধুমাত্র, আচ্ছা একটা রাহাত একটা কথা মনে করে দিল ভাই, ঢাকা মেডিকেলে কয়জন চান্স পেয়েছে? আপনারা তো ঢাকা মেডিকেল নিয়ে এত কথা বলতেছেন। ঢাকা মেডিকেলে 46 জন চান্স পাইছে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি 200 জনের মধ্যে 46 জন, মানে প্রত্যেক 5 জন ডিএমসিএনের মধ্যে
একজন মানে আরটিডিএস থেকে চান্স পাওয়া। ভাই আমি তো ওই যে ভাই শুধুমাত্র দেখি যে কোন কোচিং থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ভাই, ওদের যে যে বড় বড় করে বিলবোর্ড পোস্টার ব্যানার এগুলো দেখে ভাই আমি ভাই ভর্তি হই ভাই, ঠিক আছে। তো তাদের উদ্দেশ্যে কথা যে ভাই আমাদের কোচিং থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় নাই, আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ডের দরকার নেই, 10th হয়েছে 15th হয়েছে এরকম আছে, 46 জন আছে, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড আমার হইতে হবে এরকম তো কোনো কথা নেই। তুমি কি ফার্স্ট সেকেন্ড থার্ড হবা না। এখন ঘটনা হচ্ছে একটা জিনিস মাথায় রাখো, যে ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ডের বিজ্ঞাপন আমাদের করার দরকার নেই, বুঝতে পারছো। কিন্তু আমাদের কিন্তু ফার্স্ট হওয়া একজন আছে, কে আছে, এই যে রিজভি ভাই আছে, রিজভি ভাই তো নিজেই ফার্স্ট হয়েছে, ঠিক আছে, তো তাকে সেই টিচার প্যানেল হিসেবে আছে। এই ব্যাপারে আমি একটা জিনিস বলি, এটা আসলে আমাদের ফ্রেন্ডদের মধ্যে মানে আমরা একটু হাসাহাসি করে বলি রিজবিরে, যে আমরা রিজবিকে হচ্ছে বলি বন্ধু তোরে বিট করার মতো মানে কোনো স্টুডেন্ট আজ পর্যন্ত হয় নাই। তো রিজবি ফার্স্টে এটা বুঝে না, ও হাসে কেন, মানে আমরা এটা মানে নিজেদের মধ্যে ফান করি যে আরটিডিএস এর টিচারকে বিট করার মতো স্টুডেন্ট হয় নাই কেন, কারণ আমাদের মধ্যে রিজবি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। সো তোমরা যত ভালো রেজাল্টই করো না কেন রিজবি সমান হইতে পারবা, সারা বাংলাদেশে ফার্স্ট হইতে পারবা। ফার্স্টের উপরে কি আসলে সম্ভব না। তার মানে অলরেডি হচ্ছে মানে একটা টিচারদের কিন্তু একটা প্রশান্তি কাজ করে যে আমার ছাত্রছাত্রী আমাকে বিট করে আগা যাবে, কিন্তু সেই প্রশান্তিটা কেন জানি রিজভিকে আসলে মনে হয় না কোনো দিনই করতে পারবে। আমাদের আছে, আমরা ফার্স্ট হই নাই, ঠিক আছে, আমরা খুশি হব ফার্স্ট হইলে, কিন্তু রিজভিকে আমরা মজা করে বলি যে তুই কোনোদিন এটা বলতে পারবি না যে তোর স্টুডেন্ট তোকে বিট করে গেছে মেডিকেল অ্যাডমিশনে, কারণ ও নিজেই ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে। ঠিক আছে, ওকে। তো এখানে একটু একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, একই পেমেন্টে হচ্ছে দুইটা কোর্স। আচ্ছা, একই পেমেন্টে দুইটা কোর্স বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি জানো? তুমি যদি প্রি মেডিকেলে ভর্তি হও, তুমি একবারই আমাদেরকে টাকা দিবা, এরপরে তোমার একদম মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত 25 ব্যাচের মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন পর্যন্ত তোমার আর কোনো টাকা দেওয়া লাগবে না। অর্থাৎ তুমি এক পেমেন্টে প্রি মেডিকেল ফ্রি পাবা, আসলে ফ্রি না, তুমি একবার পেমেন্ট দিয়ে প্রি মেডিকেলে ভর্তি হবা, এরপরে তুমি মেডিকেলটাও ফ্রি পেয়ে যাবা। তার মানে কথা বুঝছো, আমরা কিন্তু অফলাইন কোচিংগুলোর মতো না যে প্রি মেডিকেলে টাকা নিব আবার মেডিকেল অ্যাডমিশনের সময় বলবো যে আবার মেডিকেলের জন্য টাকা দাও, না। অর্থাৎ তুমি এক পেমেন্টে এখন ভর্তি হবা, প্রি মেডিকেলের সব ক্লাস পাবা, সম্পূর্ণ মেডিকেল ব্যাচ পাবা, জিকে ইংলিশ পাবা, রিভিশন পাবা, তারপরে হচ্ছে তোমার এক্সাম ব্যাচ পাবা, সব কিছু মানে সোজা কথা যা আসবে সামনে 25 ব্যাচের অ্যাডমিশন নিয়ে সব কিছু তুমি ফ্রি পাবা। আসলে দুইটা কোর্স তো না, আরও অনেক বেশিই পাবা। আমরা মেনলি ফোকাস করছি প্রি মেডিকেল এবং মেডিকেলকে, যে একবার পেমেন্ট করলে প্রি মেডিকেল থেকে শুরু করে জিকে ইংলিশ এক্সাম ব্যাচ সব কিছু তুমি পাবা, তোমার আর কোনো টেনশনই করা লাগবে না, একবারই তুমি আমাদেরকে টাকা দিবা, ঠিক আছে। তো যত আগে ভর্তি হবা তাহলে কি ততই লাভ, কারণ তুমি যদি পরেও ভর্তি হও, ধরো মেডিকেল অ্যাডমিশনে যে ভর্তি হও, তাইলেও দেখবা এই 5,950 টাকায় দিতে হবে, এর থেকে কমে তখন তুমি ভর্তি হতে পারবা না। তখন তোমার কাছে মনে হবে যে দূর, এর থেকে তাহলে তো প্রি মেডিকেলে ভর্তি হলেই ভালো হতো, তাহলে তো আর কোনো টাকাই দেওয়া লাগতো না। তার মানে এই জন্য এখন ভর্তি হওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সিলেবাসটাকে হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে শেষ করব। এরপরে আমরা চলে যাই আমাদের কিছু টিচার প্যানেল একটু দেখাই, যে ভাইয়া আপনাদের বায়োলজি কে ক্লাস নিবে, ফিজিক্স কে ক্লাস নিবে, একটু আমরা হচ্ছে দেখাই, ঠিক আছে। তো অলরেডি দেখতে পাচ্ছ বায়োলজিতে হচ্ছে আমি আছি, তারপর হচ্ছে রিজবি আছে, রিজবি এই দিক দিয়ে চলে আসতে পারিস, রিজবি আছে, তারপরে হচ্ছে আজকে তারপর তোমাদের সাদি ভাইয়া আছে, শুভ ভাইয়া আছে, জাদিদ ভাইয়া আছে, বাকিরা হচ্ছে আজকে স্টুডিও শিফট করার কাজে ব্যস্ত, এই জন্য আসতে পারে নাই। এটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্ট, বায়োলজি প্যানেল। এরপরে হচ্ছে কেমিস্ট্রি প্যানেলে হচ্ছে আমি আছি, মাইনুল ভাইয়া আছে, আর হচ্ছে জাদিদ আছে, ঠিক আছে। এরপরে আমি একটু একবার দেখাই নিই সবগুলা ডিপার্টমেন্ট। ফিজিক্স ডিপার্টমেন্টে হচ্ছে আমি নাই, বাট আমি আবার আসিও, আমিও দু একটা ফিজিক্স ক্লাস নিব, তারপর অফিসিয়ালি আমি নাই আর কি। তোমাদের রিজবি ভাইয়া আছে, এই যে অন্তর ভাইয়া আছে, আর হচ্ছে তুরাব ভাইয়া আছে। মজার ব্যাপার কি জানো, আজকে ফিজিক্স ডিপার্টমেন্টে সবাই আছে। অন্তর একটু চলে আয়। আজকে ফিজিক্স ডিপার্টমেন্টে সবাই আছে, অন্য ডিপার্টমেন্টে সবাই নাই। আমি ফ্লোর ছেড়ে দিচ্ছি রিজবির কাছে। ফিজিক্স ডিপার্টমেন্টে সবাই আছে, কিন্তু বাকি ডিপার্টমেন্টের মানুষজন নাই। অ্যাক্টিভ ডিপার্টমেন্ট সব। আচ্ছা, ফিজিক্স ডিপার্টমেন্ট নিয়ে তুরাব বলুক যে আমাদের আসলে কি প্ল্যান বা আচ্ছা, সো আমাদের এই যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টে হচ্ছে আমাদের আইডল হচ্ছে আমার দুই ভাই আছে। তো দুই ভাইয়া হচ্ছে অনেক ভালো পড়ায়, তো আমি হচ্ছে সেই হিসেবে আসতেছি, সেই হিসেবে হচ্ছে আমি পড়ানোর ট্রাই করতেছি। এবং এইখানে আমি তোমরা যদি বলি যে আমাদের আসলে কী কী পড়াবো, আমরা দেখো ফিজিক্স যখন আমরা ক্লাসগুলো পড়াই, আমরা শুধুমাত্র যে দাগানো লাইন চলে গেলাম, বা তোমরা এখন বলতে পারো যে ভাই আমি তো 25 ব্যাচ, এখন কি আমি মেডিকেলের ক্লাসগুলো করতে পারবো কিনা, বাট জিনিসটা আমরা এইভাবেই পড়াই যেন তোমরা হচ্ছে কি
আচ্ছা, জিনিসটা ওইভাবে আমরা পড়াইতেছি যে তোমরা যেন এখন তোমাদের যে অবস্থা প্রি মেডিকেলে যেভাবে পড়ানো দরকার আমরা কিন্তু সেভাবেই পড়াইতেছি। লাইক এখানে তোমার এইচএসসির বেশ কিছু কনসেপ্ট হবে, পাশাপাশি কিন্তু তুমি মেডিকেলের জন্য অনেক বেশি আগে থাকবা। সো প্রি মেডিকেলে আমরা ওই স্টাইলে পড়াইতেছি। আবার এর সাথে বলি তোমাকে অনুশীলনী সলভের যে ক্লাসগুলো আছে, অনুশীলনী সলভের ক্লাস দেওয়া হবে, তপন স্যারের যে অনুশীলনী সলভ আছে সেটা দেওয়া হবে। মানে মেইন কথা আমরা এখানে যে 3জন আছি, রাহাত ভাই আছে, সবাই মিলে একটাই ট্রাই করতেছি যে তোমাদের জন্য ফিজিক্সে 20/20 থাকে, ঠিক আছে? কারণ এইখান থেকে নাম্বার তোলা সবচেয়ে সোজা, আবার এইখানে ভুল করলে কিন্তু তোমার চান্স মিস হওয়া সবচেয়ে বেশি সোজা, ঠিক আছে? সো আমরা সবাই মিলে এই জিনিসটা হচ্ছে করার ট্রাই করবো। আচ্ছা ভাইয়া, খুব জোস এবং আমার মনের কথাগুলো বলছে যে ফিজিক্স এটা টার্গেট হবে 20/20 এবং এইটাই সবচেয়ে ইজি টিচার হিসেবে যে ফিজিক্সে 20/20 কমন ফেলানো। এবং আমি নিজে কনফিডেন্ট অনেক বছর ধরে এমনটাই হয়ে আসতেছে। 2-1 বছর এরকম হয়েছে যে বিদঘুটে একটা অঙ্ক দিয়ে দিছে বা কিছু একটা যেটা আউট অফ সিলেবাস, বাট মোস্ট অফ দ্য টাইমস 20/20 পসিবল। এবং এখানে জাস্ট এই বড় টিচার প্যানেল থাকার জন্যে যে সুবিধাটা আমি তোমাকে বলি, 24 ব্যাচের হচ্ছে কিছু ওয়ার্ম আপ ক্লাস চলমান, শৈবাল ছত্রাক ক্লাস 2 দিনে আমি পড়াচ্ছি আমরা আর কি। তো শুভ ভাই ওই ক্লাসটা নিচ্ছেন, আহমেদ সাইদ শুভ ভাই প্রথম ক্লাসটা ভাই নিয়েছেন। সেকেন্ড ক্লাসটা ভাই যেদিন নেবেন ওই দিন ভাইয়ের ফ্যামিলিতে একজন অসুস্থ হয়েছেন, ভাই ক্লাসটা ডেঙ্গুর জন্যে ভাই ক্লাসটা নিতে পারছেন না সেদিন। অন্তর আমাকে ফোন করে বললো আমি ওকে আছি কিনা, আমি ফ্রি ছিলাম এবং ক্লাসটা আমি নিয়ে নিলাম। এবং এইখানে যাদেরকে দেখতে পাচ্ছ, মানে আমরা ডাক্তার হিসেবে যেরকম রেডি টু সার্ভ, টিচার হিসেবেও রেডি টু সার্ভ। মানে এনি টাইম সুইচ চেপে দিলে ক্লাস বেরোয়, ব্যাপারটা এরকম, বুঝছো? মানে খুব বেশি মানে ক্লাস এতবার নেওয়া হয়েছে একটা চ্যাপ্টার যে চোখ বন্ধ করলেও বলতে পারা যায়। এবং এইটা ব্যাপারটা আসলে শুধুমাত্র ওই যে বললাম ডাক্তার হিসেবেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই সময়টা যখন অনেকেই আক্রান্ত হলো এবং খুব প্যাথেটিক সময় গেছে, আচ্ছা ওই ডিটেলসে যাচ্ছি না, কিন্তু ওই ভীতিকর পরিবেশেও কিন্তু আমরা হসপিটালে ছিলাম। আমি মাইনুল সরাসরি ছিলাম, অন্তর তখন বগুড়ায় ছিল আসলে, তো রাহাতও ছিল। তো আমি জাস্ট বলতে চাচ্ছি যে যখন যেভাবে দরকার শিক্ষক কিংবা ডাক্তার আমরা আসি এবং সৃষ্টিকর্তা যেন আমাদের এইভাবে থাকার তৌফিক দেন। অন্তরকে দেই একটু। আচ্ছা, তোমরা একটা জিনিস চিন্তা করো ভাই, আপনাদের এখানে যদি আমি যে ফিজিক্স ক্লাসগুলো করি, বায়োলজি ক্লাসগুলো করি, তাহলে এগুলো কি ভাই আমার ভার্সিটিতেও একটু হেল্প হবে কি না? অবশ্যই হবে। এইচএসসিতে হেল্প হবে কি না? অবশ্যই হবে। আমরা ব্যাপারগুলো কেমনভাবেই পড়াই যাতে তোমরা এই ব্যাপারগুলোতে আগায় থাকতে পারো। ভাই আপনি এটা কেমনে বলতেছেন? কারণ আমি ভার্সিটিতে চান্স পাইছি, সোজা হিসাব। তুরাব ও ভার্সিটিতে চান্স পেয়েছে, ও ঢাকা ভার্সিটি চান্স পেয়েছে, আমিও পাইছি। তো আমরা এই জন্য এটা এমনভাবে পড়াইতে পারি যাতে করে তোমার মেডিকেল এবং ভার্সিটিও অনেকটা কাভার হয়। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার, এটুকুই আমার বলার ছিল। পরের ডিপার্টমেন্টগুলোতে একটু যাই আমরা। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে কথা হয়ে গেছে, মাইনুল ভাই ডিপার্টমেন্ট, রাহাত ভাই ডিপার্টমেন্ট। ইংলিশ ডিপার্টমেন্টে কিন্তু রাহাত ভাই থাকছেন এবং সাথে থাকছেন হচ্ছে মইনুল ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং 7-8 বছর ধরে ও মেডিকেলের ইংলিশ নিয়ে কাজ করছে, পড়াচ্ছে। তো দুইজনই খুব পরীক্ষিত টিচার, ক্লাসগুলো করলে বুঝতে পারবা। ইংলিশ এবং সাধারণ জ্ঞানের জন্য আমি বলবো কেউ যদি লেকচার স্লাইডগুলো ভালো মতনে পড়ে এবং প্র্যাকটিস করে, দেখা যাবে যে কমন পড়ে যাচ্ছে। জিকের কথা তো বলাই বাহুল্য, মানে জিকের ক্ষেত্রে কমন ফেলানোটা সব থেকে বেশি ইজি বলা যায় জিকের ক্ষেত্রে, ফিজিক্স এবং জিকে। কারণ জিকের টপিক হচ্ছে খুবই ছোট এখন বাংলাদেশ বিষয়াবলী, এবং সমসাময়িক ঘটনার জন্য আমরা এটুকু বলতেই পারি যে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আগে যে প্রশ্নগুলো আসতো সেগুলো আসার সম্ভাবনা নাই বললেই চলে। তো আরেকটা টপিক কমে যাচ্ছে তোমার। আর মুক্তিযুদ্ধ থেকে আগে যেভাবে প্রশ্ন আসতো এখনও এইভাবে আসবে বলেই ধারণা করছি। শুধুমাত্র রিসেন্ট যে ঘটনাগুলো আমাদের অ্যাড হয়েছে সাম্প্রতিক হিসেবে, সেই ঘটনাগুলো আসতে পারে আমাদের জিকে বইতে, কিন্তু সেটা আমরা অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, তো আমাদের জিকে বইটা সম্পর্কে বা জিকে নিয়ে অন্তর। আচ্ছা আমি একটু বলি যে তোমরা চিন্তা করো ভাই সব কিছু তো মেইন বই আছে ভাই, জিকে ইংলিশের তো মেইন বই নাই, আমি এখন কোন বই পড়বো? বাজারে অনেক রকম বই আছে, কিন্তু আলটিমেটলি শুধুমাত্র মেডিকেলের জন্য ফোকাস করা বই এরকম কিন্তু খুব কম। তো আমরা নিজেরা এমন 2টা বই বানাইছি যাতে যেটা কি মানে মেডিকেলের জিকে ইংলিশের টেক্সট বুকের মতো কাজ করবে, এইভাবে আমরা বানাইছি ভাই। এর মধ্যে টপিক লেখা আছে, তারপরে সেই টপিক থেকে প্র্যাকটিস প্রশ্ন আছে, সেগুলোর ব্যাখ্যা আছে, বিগত বছরের মেডিকেল, ভার্সিটি এবং বিসিএসে আসা প্রশ্নগুলো আছে। তার মানে তোমার যা দরকার তা এখানে সব আছে ফর মেডিকেল, একদম পারফেক্ট এবং প্রিসাইজ ফর মেডিকেল, ঠিক আছে? বুঝতে পারছো? এবং এটা কিন্তু আমাদের কোর্স স্টুডেন্টদের জন্য শুধু, এই ব্যাপারটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। আচ্ছা, বাসায় বসে প্র্যাকটিসের জন্য কি আছে? এই যে দেখো ওএমআরও দেওয়া আছে, ঠিক আছে? বাসায় বসে প্র্যাকটিসের জন্য ওএমআরও দেওয়া আছে, ঠিক আছে?
এই যে তোমাদেরকে এক্স ফ্যাক্টরের কথা বলছিলাম না, যে এখানে প্রশ্ন দেওয়া 5,000 প্রশ্ন দেওয়া, আর এই যে এটার প্র্যাকটিসের জন্য এই যে 50টা হচ্ছে ওএমআর দেওয়া, বুঝছো? অর্থাৎ তোমরা অফলাইনের সাথেও চাইলে হচ্ছে টক্কর দিতে পারবা যদি আমাদের ম্যাটেরিয়ালস কিনে যদি তোমরা বাসায় পড়ো। এখানে 50 সেট প্রশ্ন আছে, সেই 50 সেট প্রশ্ন দাগানোর জন্য এই যে এখানে 50 সেট ওএমআর দেওয়া আছে, দেখছো? বুঝতে পারছো তো? সব কিছুই আছে, মানে আমি তোমাদেরকে বলি তুমি এখানে যা চাও সব কিছু আছে। যেমন আমি একটু বলি, এখানে তোমরা ধরো ফার্স্ট টাইমার যদি টিচার চাও, আমি আছি, অন্তর আছে, সাদি আছে, জাদিদ আছে, রিজবি তো আছেই, তারপরে আরও ভাইয়ারা আছে, শুভ ভাই আছে। তোমরা যদি কেউ সেকেন্ড টাইমার টিচার কেউ যদি চাও, আমি জাস্ট কথার কথা বলতেছি, তোমরা তো 25 ব্যাচ তো আর সেকেন্ড টাইম এখনও তো আর ওই প্রশ্নই আসে নাই। সেকেন্ড টাইমার হিসেবে হচ্ছে এখানে কিন্তু ভাইয়া আছে, মাইনুল ভাইয়া, সারা বাংলাদেশে হচ্ছে জাতীয় মেধায় 10ম হয়েছিল সেকেন্ড টাইমার হিসেবে, ভাইয়া আছে। আবার তোমরা যদি একটু, তোমরা তো জেনজি তাই না, যে ভাইয়া আমাদের একটু মনের অবস্থা তো আসলে আপনারা বুঝেন না, আপনারা তো মিলেনিয়াল, তোমাদের জেনজিদের মনের অবস্থা বোঝার জন্য এই যে তুরাব ভাইয়া হচ্ছে আমার সাথে আছে। আচ্ছা, ও হচ্ছে রিয়েল জেনজি, আর তোমাদের অন্তর ভাই বলতেছে সেও নাকি জেনজি, মানে বয়স কমাইছে আর কি, সার্টিফিকেটে বয়স চোর আর কি, বুঝছো? জমসে মনে হয় 1990 সালে বানায় দিছে 97 সালে আর কি, ঠিক আছে? আর রিয়েল জেনজি, যে রিয়েল জেনজিও আছে তোমাদেরকে গাইড করার জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমরা যদি মানে চাও যে বইয়ের কথা যদি বলি, ভাই আমার তো কি বলে বায়োলজি প্র্যাকটিস বুক লাগবে, হ্যাঁ বায়োলজি 2টা প্র্যাকটিস বুক আছে, ফার্স্ট পেপারের জন্য একটা, সেকেন্ড পেপারের জন্য একটা। যদি বলো যে ভাইয়া আমার হচ্ছে কেমিস্ট্রি এরকম প্র্যাকটিস বুক লাগবে এমসিকিউ সলভ করার জন্য, কেমিস্ট্রি ফার্স্ট পেপার আছে আর একটা বই, সেকেন্ড পেপার আছে আর একটা বই। যদি বলো যে ফিজিক্সে প্র্যাকটিস বুক লাগবে, ফিজিক্সও ফার্স্ট পেপারে আমরা বই আছে, সেকেন্ড পেপারও বই আছে। যদি বলো যে ভাইয়া আমার প্রশ্ন ব্যাংক, মেডিকেলের প্রশ্ন ব্যাংক লাগবে, একদম ব্যাখ্যা সহ উত্তর প্রশ্ন ব্যাংক হচ্ছে আছে। যদি বলো যে ভাই আমার ছন্দ টন্দ ট্রিক্স দিয়ে হচ্ছে একটু পড়তে ভালো লাগে, ট্রিকি স্টেশন ট্রিক্সের বই আছে। যদি বলো যে ভাই আমার জিকে ইংলিশের মডেল টেস্টের জন্য আমার কিছু মানে মডেল টেস্ট দিতে চাই, পরীক্ষা দিতে চাই, ওএমআর সহ 1000টা জিকে ইংলিশের প্রশ্ন আছে, ওএমআর সহ প্র্যাকটিস করতে পারবা। যদি বলো যে আমাদেরকে ভাইয়া কি বলে এক্সট্রা ইনফো পড়তে হয়, ভাইয়া অনেক ভাইয়ারা তো বলছে এক্সট্রা ইনফো না পড়লে নাকি হয় না, এখন এতগুলা বই থেকে কি ঘেটে ঘেটে এক্সট্রা ইনফো পড়া সম্ভব না? তোমাদের জন্য আমরা 4-5টা বই ঘেটে ঘেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এক্সট্রা ইনফোর লাইন, সেই লাইনগুলোকে একসাথে করে এক্সট্রা ইনফো বইও আনছি, তুমি আমাদের এক্সট্রা ইনফো বইটাও পড়ো, মানে কোনো কমতি নাই। তারপরে তোমার বাসায় বসে মডেল টেস্ট দেওয়ার ইচ্ছা, এই যে আমাদের এক্স ফ্যাক্টর আছে, মানে সব সোজা কথা সব কিছু আছে। ইংলিশ ভোকাবুলারি তুমি আলাদা পড়তে চাও, ভোকাবুলারির আলাদা বই আছে, গ্রামারের বই আলাদা, ভোকাবুলারির বই আলাদা, জিকে তুমি সম্পূর্ণ কাভার হবে এরকম একটা বই চাও, একদম প্রিসাইজ করে লেখা, এই যে জিকে বই আছে, ঠিক আছে? বাজারে তুমি যত জিকে ইংলিশের বই দেখো এগুলো সব বিসিএস এর জন্য লেখা। আমি নিজে 3টা বিসিএস দিছি, আমি খুব ভালো জানি, আমার থেকে মানে অন্তত এই ব্যাপারে তোমরা একটু কমই জানো। আমি কিন্তু এটা পার্ট নিয়ে বলতেছি না, আমি নিজে বিসিএস দিছি, আমি জানি বাজারে এই যে জোবায়ার্স জিকে থেকে শুরু করে যত বই আসলে আমরা পড়া হয়, ঠিক আছে, এগুলা হচ্ছে বিসিএসকে কেন্দ্র করে হচ্ছে লেখা। বইগুলা ভালো, অবশ্যই বইগুলা ভালো, কিন্তু এটা বিসিএসকে কেন্দ্র করে লেখা। তো বিসিএস এর জিকে সিলেবাস এইটুকু, আর মেডিকেলের জিকে সিলেবাস এইটুকু। তাহলে তুমি এত বড় বই থেকে তুমি কেমনে বুঝবা যে তোমার এইটুকু পড়তে হবে? তোমার তো পড়তে যে তোমার মনে হবে সবই মনে হয় পড়তে হবে, অর্থাৎ গুছানো পাবা না। কিন্তু আমাদের এই জিকে বইটা একদম মেডিকেলের যতটুকু সিলেবাস ওইটুকু সিলেবাসের জন্য একদম প্রিসাইজ করে লেখা, একদম প্রিসাইজ, অর্থাৎ এক অক্ষর বেশিও না, এক অক্ষর কমও না, তোমার টাইম বাঁচবে। সেমভাবে বাজারে যত ইংলিশ বই আছে বিসিএসের জন্য লেখা, বিসিএসের ইংলিশ সিলেবাস যদি এইটুকু হয়, মেডিকেলের ইংলিশ সিলেবাস হচ্ছে এইটুকু। বিসিএসের ইংলিশে ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসে, জানো এটা তোমরা? শেক্সপিয়ার কোন বই লেখছে এগুলো থেকে প্রশ্ন আসে, তুমি বইগুলা কিনো দেখবা যে অনেক বড়, আর আমাদেরগুলো একদম হচ্ছে মেডিকেলের জন্য প্রিসাইজ করে লেখা, সব কিছু একদম গুছানো, ঠিক আছে? তো ম্যাটেরিয়ালসগুলো তারপর একবার করে তোমাদেরকে আমরা চেহারাগুলো দেখায় দিই, কভার ফটোর চেহারা দেখাই। এখানে তো অনেকগুলো বই তোমরা দেখছোই। ও আমাদের আবার অনুশীলনী সলভ ক্লাস করার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, দেখছোই যে এত বড় প্যানেল হওয়ার এটাই সুবিধা। অনুশীলনী সলভ ক্লাসের জন্য দেখো আমাদের প্ল্যাটফর্মে আলাদা ডিপার্টমেন্ট, তোমাদের তুরাব ভাইয়া আছে, মারিফুল ভাইয়া আছে, ইউষা ভাইয়া আছে অনুশীলনী, এবং এর মধ্যে মারিফুল, ডক্টর মারিফুল আমাদের বন্ধু, ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে পড়ছে। তোমরা অনেকে জানতে চাও যে ভাইয়া যদি আমার কোনো কারণে সরকারি মেডিকেলে আমি যদি না পড়ে যদি আমি আর্মড ফোর্স মেডিকেল কলেজে পড়তে চাই, অনেকের স্বপ্ন থাকে একটু মানে আর্মি রিলেটেড, অনেকের একটা মানে ফ্যাসিনেশন থাকে বা একটা প্যাশন থাকে যে ভাই আমি আর্মিদের আন্ডারের কোনো একটা মেডিকেল কলেজে পড়তে চাই। তো ডক্টর মারিফুল ভাইয়া এএফএমসি থেকে পরে অলরেডি ডাক্তার হয়ে বের হয়েছে, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, সেই রিলেটেডও তোমাদেরকে গাইড করতে পারবে। অর্থাৎ তুমি যদি এএফএমসি নিয়েও পড়তে চাও সেখানেও তোমাদেরকে গাইড করার জন্য কিন্তু ভাইয়া আছে, ঠিক আছে? আর হচ্ছে কোর্সের ফিচার্সগুলো আসলে আমরা একটু একবার করে দেখায় দিই, আমরা একদম শেষের দিকে চলে আসছি, বেশিক্ষণই করবো না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের 200 হবে। এখানে একটা ব্যাপার আছে, কিভাবে 200 হবে আমি তোমাদেরকে বলে দিই,
ঠিক আছে? দেখো, এটা না আসলে আমরা হিসাব করছি কি জানো, এটা আমরা আসলে প্রি মেডিকেল দিয়ে হিসাব করছি আসলে। মানে এখন তো তোমরা মানে এইচএসসি তো হয় নাই, তাই না? এইচএসসি হওয়ার পরেরটা পরের হিসাব। তো তোমরা এটা ধরে নাও এই 100+, এটা কিসের জন্য? এটা হচ্ছে প্রি মেডিকেলের জন্য। আচ্ছা, এখন আমারে বলো, প্রি মেডিকেলের জন্য যদি তুমি 100+ ক্লাস করো, হ্যাঁ, তুমি কি মেডিকেল অ্যাডমিশনের সময় কি তোমাকে আমরা ক্লাস নিব না? সেখানেও মোটামুটি ধরো 100+ না হোক 80-90টা তো ক্লাস দিব। তো সব কিছু মিলায় হচ্ছে মেডিকেলের জন্য ধরো তুমি 80-90টা ক্লাস বা 100ই ধরো তুমি, ঠিক আছে? তাহলে এইখানে 100, তাহলে সব মিলায় কয়টা হইলো? 100, প্রি মেডিকেলে 100, মেডিকেলে ধরো 100, গড়ে ধরো জিকে ইংলিশ সহ সব কিছু সহ গড়ে ধরো, তাহলে কত হইলো? 200 ক্লাস, ঠিক আছে? এবং আমাদের এই কোর্সে কিন্তু জিকে ইংলিশ সহ, এক্সাম ব্যাচ সহ, মেডিকেল ব্যাচ সহ, রিভিশন ব্যাচ সহ সব কিছু ফ্রি। অর্থাৎ তোমার আর দ্বিতীয়বার তোমার কাছে আমরা একটা টাকাও চাবো না যে একটা টাকা দাও, ওই টাকা দিয়ে ডাল ভাত খাবো, এরকম আমরা কিছুই বলবো না, ঠিক আছে? আমরা একদম মনে করো সব কিছু একসাথে ইনক্লুডেড, এবং সাথে সমস্ত সার্ভিসগুলো পাবা। এবং আমাদের কোর্সের ডিউরেশন নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারো যে ভাইয়া কোর্সের ডিউরেশনটা কি? আমরা এই বছর 24 ব্যাচের প্রি মেডিকেলে 2 ঘন্টা ক্লাস ডিউরেশন ছিল। আমরা ক্লাস ডিউরেশন একদম কমায়া হচ্ছে ক্লাস ডিউরেশন নিয়ে আসছি 2 ঘন্টা হচ্ছে প্রি মেডিকেলে 2 ঘন্টা, আর মেডিকেল অ্যাডমিশনে সেটা নেমে দাঁড়াবে হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটের মতো, ঠিক আছে? আমরা তোমাদের প্রাইমারি ক্লাসগুলো আসলে 1.5 ঘন্টা প্ল্যানে আগাচ্ছি, যে প্রি মেডিকেলের প্রাইমারি ক্লাসগুলো আসলে আমরা 1.5 ঘন্টা টাইম নিয়ে আগাচ্ছি। এটা হয়তো বা 1 ঘন্টা 40-45 এমন হাইস যেতে পারে। হ্যাঁ, তো আর আমরা এক ক্লাসে অনেক কিছু শেষ করবো এরকম কোনো তারা তো আমাদের নাই, তাই না? তো আমরা তোমাদের দীর্ঘ ক্লাসের যন্ত্রণাও দিতে চাই না। এই যন্ত্রণাটা পরে কখন, যখন অ্যাডমিশনে তুমি যাবা, তখন কিছু করার থাকে না। দেখা যায় যে আমাদের টাইম কম কিন্তু পড়ায় শেষ করতে হবে, তখন ক্লাসগুলো 2 ঘন্টা ক্রস করে। কিন্তু শুরুতে ক্লাস ডিউরেশন আশা করি তুমি দেখবে যে চোখের পলকে তুমি যদি একটা ক্লাস মনোযোগ দিয়ে করতে বসো, এই অনেক স্টুডেন্ট কিন্তু একটা ভালো ক্লাসের পরে এই কমেন্টটা করে রাহাত যে কীভাবে যে 1.5 ঘন্টা গেলো ভাই বুঝলাম না। সো তুমি ডিপেন্ড করতেছে তুমি আসলে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে বসছো কিনা। আর যদি তোমার মন অন্য কারো কাছে রেখে আসো যে সে তোমার একটু পরপর ডাকছে, তাহলে ক্লাস অনেক দীর্ঘ মনে হবে। ওইটা আমি আধা ঘন্টা নিলেও তোমার মনে হবে এত কেন পড়াচ্ছে ভাই, এরপর তো আমার এক জায়গায় যেতে হবে, এক জায়গায় কথা বলতে হবে, সেটা হলো ভিন্ন কথা। এরপর যদি যাই রাহাত, ওকে, এটার ব্যাপারে রাহাত তুই বল অথবা অন্তর বল। আচ্ছা, তো তাহলে তোমরা কি বুঝছো যে তোমাদের প্রি মেডিকেল ক্লাসগুলো আমরা 1.5 ঘন্টা নিব? আমি যে হিসাবটা দিছি এটা হচ্ছে 24 ব্যাচের হিসাব। তো 24 ব্যাচে আমরা শুরু করছিলাম হচ্ছে তোমার মার্চ মাস থেকে, আর তোমাদের আমরা ক্লাস কবে থেকে শুরু করব? মোটামুটি সেপ্টেম্বর 13-14 থেকে শুরু করব। তাহলে 15, আচ্ছা ঠিক আছে, 15 থেকে শুরু করব। তাহলে হিসাব করো তো, 24 ব্যাচের প্রি মেডিকেল শুরু হয়েছে মার্চ মাসে, আর তোমাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বর, অর্থাৎ কত মাস আগে হইলো? তাহলে যেহেতু এত মাস আগে হচ্ছে, তোমাদের এক্সট্রা আরও অনেক টাইম পাওয়া যাবে, এই জন্য তোমাদের ক্লাসের ডিউরেশন আরও কমে আসবে। এটা 24 ব্যাচে বলছিলাম যে 2 ঘন্টা হয়েছিল প্রি মেডিকেল, ঠিক আছে? তুমি জিজ্ঞেস করতে পারো 24 ব্যাচের কাউকে, তোমাদের আমরা 1.5 ঘন্টার মধ্যেই শেষ করায় দিব, টেনশন করার কোনো কারণ নাই। এবার আসো, ক্লাস এবং পরীক্ষা আমাদের ডেডিকেটেড ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপে হচ্ছে সাজানো থাকবে। তোমরা যদি আজকে কোর্সে ভর্তি হও, হ্যাঁ, কালকের মধ্যে, আমাদের 24 থেকে 36 ঘন্টা সময় লাগে, একটু টাইম দিতে হবে আমাকে। আজকে যদি তোমরা কোর্সে ভর্তি হও, 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ তোমাদেরকে হচ্ছে আমরা ওয়েবসাইটে, ওয়েব অ্যাপে আর্কাইভ ক্লাসের হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিব। ও আচ্ছা, সাথে সাথেই, আচ্ছা, অন্তর হচ্ছে আমার আরেকটু হলে পিটানো শুরু। আচ্ছা, ওয়েবসাইট নিয়ে আমি একটু কম জানি, অন্তর হচ্ছে সরাসরি ওয়েবসাইটের সাথে জড়িত, তুই বল। কিছু না, একদম ইজি। ও আমাকে তুমি মাইক দিতে হচ্ছে আসছিল অবশ্য। তুমি হচ্ছে কোর্স যখন কিনবা, ওই যে www.rtdslive.com, এটা গুগল ক্রোমে যাবা, ক্রোম ব্রাউজার, গুগলে যে লিখবা www.rtdslive.com, এটাতে লেখার পরে ওয়েবসাইটে চলে যাবে, দেখবা সুন্দর করে লেখা আছে HSC 25 প্রি মেডিকেল 5.0 কোর্স কিনুন। পুরো কোর্সটা কেনা শেষ, সাথে সাথে তুমি 3টা আর্কাইভ ক্লাস দেখতে পারবে, মানে 3 সেট ক্লাস, 3টা কোর্স তোমার জন্য ফ্রি হয়ে যাবে সাথে সাথে, ঠিক আছে? 3 সেট ক্লাস, 3 সেট ফুল সিলেবাস ক্লাস তুমি দেখতে পারবা। মানে, এবং শুধু এটাই না, 24 ব্যাচের যে ক্লাসটা আমি আজকে নিচ্ছি, এই ক্লাসটা তুমি কালকে আলটিমেটলি তোমার ওয়েব অ্যাপের মধ্যে তুমি দেখতে পারবা। বুঝতে পারছো হিসাবটা কি দারুণ না? আমি আর্কাইভ ক্লাস নিয়ে বলি, এখানে 3 সেট আর্কাইভ ক্লাস, 3 সেট আর্কাইভ ক্লাসের 3টা পারপাস সার্ভ করবে। একটা আর্কাইভ ক্লাস হচ্ছে আমাদের প্রয়াস 3.1, যেখানে হচ্ছে একদম ডিটেলস আর্কাইভ ক্লাস। তোমার যদি ডিটেলস পড়তে ইচ্ছা করে, প্রয়াস 3.1 এর আর্কাইভ দেখবা। তোমাদের যদি একদম অল্প সময়ের মধ্যে একদম প্রিসাইজ পড়ার ইচ্ছা থাকে, দুরন্ত ডিএমসিয়ান আর্কাইভ ক্লাস দেখবা। আর যদি তোমার মনে হয় যে ভাই 24 ব্যাচের কি ক্লাস হচ্ছে, লেটেস্ট ক্লাস, আপডেট ক্লাস, 24-এর আপডেটেড ক্লাস দেখে আমি আর্কাইভ ক্লাস পড়তে চাই, তুমি 24-এর আপডেটেড ক্লাস দেখবা। মানে 3টা, অর্থাৎ তুমি ডিটেলস ক্লাসের আর্কাইভ দেখতে পারো ভালো লাগলে, না হলে প্রিসাইজ ক্লাসের আর্কাইভ দেখতে পারো, অথবা 24-এর আপডেটেড ক্লাসেরও তুমি আর্কাইভ দেখতে পাবা। এখন ভর্তি হলে এখনই, অন্তর আরেকটু হলে আমার মাইটটা দিত, ইনস্ট্যান্ট ভর্তি হলে ইনস্ট্যান্ট ওয়েবসাইটে বা ওয়েব অ্যাপে হচ্ছে তুমি দেখতে পারবা। এখন আসো,
এই যে এটাই আমরা এতক্ষণ যা বলছি আসলে, এই যে এটা হচ্ছে একদম ডিটেলস ক্লাস, এটা হচ্ছে প্রিসাইজ ক্লাস, অল্প সময়ের মধ্যে একদম প্রিসাইজ ক্লাস, আর এটা হচ্ছে আপডেটেড ক্লাস, 24 ব্যাচের জন্য নেওয়া আপডেটেড ক্লাস, ঠিক আছে, আর্কাইভ ক্লাস। এর পরেরটা আমরা চলে যাই। আর এখানে কিছু জিনিস আছে, তোমরা এগুলো জানো, এগুলো বেসিক জিনিস, ডেইলি এক্সাম, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, কম্পিটিটিভ রিভিউ এক্সাম, মডেল টেস্ট, এগুলা তোমরা জানো যে এক্সামগুলো রেগুলার হচ্ছে হবে। আচ্ছা, এবার হচ্ছে দাগানো বইয়ের হচ্ছে এক্সক্লুসিভ হচ্ছে তোমরা পিডিএফ পাবা আমাদের একদম লেটেস্ট বইয়ের, অর্থাৎ এই যে 24 ব্যাচের মেডিকেলের জন্য একদম আজমল স্যারের লেটেস্ট যে 2024 সালের যে বই, সেই বইগুলোর দাগানো বইয়ের হচ্ছে তোমরা পিডিএফ পাবা ক্লাস শুরু হলে, যখন ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে। আচ্ছা, এবার আসো, এখানে একটা চমৎকার জিনিস আছে, এই ব্যাপারে হচ্ছে তুরাব বলবে, ইন্টারেক্টিভ স্মার্ট পিডিএফ ব্যাপারে তুরাব হচ্ছে বলবে, কারণ এটা হচ্ছে ও মোটামুটি একটা বেশ চমৎকার একটা জিনিস আনছে। তুরাব হচ্ছে এই জিনিসটা একটু আমাদেরকে, এগুলো একটু তোমাদেরকে বলবে, এটা একটা দুর্দান্ত জিনিস, ইন্টারেক্টিভ। আচ্ছা, আমি ওদেরকে আগে দেখাই ইন্টারেক্টিভ স্মার্ট পিডিএফটা কি ভাইয়া, এইটা আবার কি জিনিস, তুরাব একটু বল। আচ্ছা, সো আমাদের নর্মালি যে দাগানো বইগুলো আমরা অ্যাজ ইউজুয়াল পড়ি, ওইখানে দেখা যায় কি যে তোমার শুধুমাত্র 2-1টা কালারে হচ্ছে দাগানো থাকে, ম্যাক্সিমাম এটা। তো আমরা যে কাজটা করছি, আমাদের পিডিএফগুলো একদম তোমার পড়তে খুবই বেশি সুবিধা হবে, ফার্স্ট অফ অল এইটা। নাম্বার টু যে জিনিসটা, সেটা হচ্ছে 4টা কালিতে দাগানো আছে এখানে, ওকে। একটা হচ্ছে তোমার হলুদ, একটা হচ্ছে সবুজ, একটা নীল, একটা লাল। এখন এক একটা এক এক রকম জিনিসকে ইন্ডিকেট করে। যেমন হলুদ যেটা, এটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট যে টপিকগুলো। সবুজ হচ্ছে তোমার যেই কোয়েশ্চেনগুলো হচ্ছে আগের বছরগুলোতে আসছে সেটা। আর এরপরে হচ্ছে লাল যেটা, যেগুলো কনফিউজিং পার্ট থাকে, লাইক এটার সাথে এটা প্যাঁচাইতে পারে লাইনগুলো, ওইটা ওইভাবে দেওয়া থাকে। আর সংখ্যাগত যে তথ্যগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নীল কালিতে দাগানো আছে। এটা হচ্ছে ফার্স্ট কথা। নাম্বার 2 হচ্ছে, মনে করো তুমি বইয়ের একটা স্পেসিফিক টপিক খুব কুইকলি সার্চ দিয়ে পড়তে চাও, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জিনিসটাকে পিডিএফটাকে ওইভাবে বানানো হয়েছে যেন সেটা হচ্ছে কি হয়, তুমি ধরো সার্চ দিলে পানি লিখে সার্চ দিছো, তো মনে করো চ্যাপ্টার 3-তে গিয়ে পানি লিখে সার্চ দিছো পরিপাক শোষণে, তো ওই চ্যাপ্টারে পানি রিলেটেড যতগুলো লাইন আছে সবগুলো তোমার হচ্ছে সার্চ দিলে আসবে, মানে একসাথে তুমি পানি রিলেটেড টপিকগুলো হচ্ছে পড়তে পারবা, ঠিক আছে। মানে তুমি এই যে পিডিএফটাকেও নিজের শেখার একটা মাধ্যম হিসেবে কুইকলি হচ্ছে ইউজ করতে পারবা, বুঝতে পারছো? সো আশা করি এটা হচ্ছে এখন তথাকথিত যত সকল দাগানো পিডিএফগুলো আছে, সেটাকে হচ্ছে ভালো মতো, মানে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট আউটপুটটা হচ্ছে এই পিডিএফটা নিয়ে আসবে। এই জন্য এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট পিডিএফ, ওকে। হ্যাঁ, এটার হচ্ছে কাজ চলতেছে। আমি তোমাদেরকে আরেকটা ভালো এক্সাম্পল দিই। ধরো ফার্স্ট চ্যাপ্টারে কোষের গঠন একটা টাইপ, মানে একটা টার্ম আছে এন্ডোসিম্বায়োসিস। ধরো তোমাদেরকে আজকে তুমি এন্ডোসিম্বায়োসিসটা পড়তে চাচ্ছ, বাট তুমি মনে করো খুবই কাঁচা, জীবনে কোনোদিন হাসান স্যারের বই ধরো নাই, হইতেই পারে আমার মতো ফাঁকিবাজ ছিলা, কোনোদিন মনে করো হাসান স্যারের বই পড়ো নাই, তুমি হঠাৎ করে পরীক্ষায় দেখলা যে এন্ডোসিম্বায়োসিস কি, তুমি ভাবলা যে আজকে এটা হাসান স্যারের বই থেকে পড়বো, বাট তুমি যে বই সম্পর্কে কোনো আইডিয়া নেই, তুমি খুঁজেই পাচ্ছ না। কিন্তু আমাদের এই যে ইন্টারেক্টিভ স্মার্ট পিডিএফ যেটা, সেটা তোমার কাছে থাকবে। তুমি এন্ডোসিম্বায়োসিস লিখে সার্চ দিবা বাংলায়, দেখবে এন্ডোসিম্বায়োসিস লিখে সার্চ দিলে ঠিক যেই জায়গাটা এন্ডোসিম্বায়োসিস শব্দটা আছে, ওই শব্দটা তোমাকে হাইলাইট করে দিবে, অর্থাৎ টপিকটা চলে আসবে। ওই পিডিএফের মধ্যে সার্চ করবা, মেন বইয়ের পিডিএফে এন্ডোসিম্বায়োসিস পেয়ে যাবা। অথবা ধরো তুমি পড়তে চাচ্ছ হচ্ছে লসিকা নিয়ে, কোনো আইডিয়া নাই যে লসিকা কোন চ্যাপ্টারে আছে, সার্চ দিবা পিডিএফের মধ্যে, যে ব্যাস তোমার লসিকা চলে আসবে। এটার কাজটা চলমান আর কি, ঠিক আছে। এটা হচ্ছে স্মার্ট পিডিএফ, যেটা তোমার টাইম সেভ করবে, অর্থাৎ তোমাকে আর খুঁজতে হবে না, বই খুঁজতে হবে না, এন্ডোসিম্বায়োসিস টপিকটা কোথায়, ট্রান্সক্রিপশন টপিকটা কোথায়, কোডন জিনিসটা কোথায় আছে, তারপরে হচ্ছে তোমার লসিকা জিনিসটা কোথায় আছে, বা এরকম বিভিন্ন কঠিন টার্ম, ঠিক আছে। এগুলো তোমাকে আর খুঁজে বেড়াইতে হবে না, আমাদের স্মার্ট পিডিএফে সার্চ দিবা, ব্যাস চলে আসবে অটোমেটিক, ঠিক আছে, মেন বইয়ের। ওকে, দুর্দান্ত একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের অনগোয়িং একটা প্রজেক্ট আর কি, এটা তোমাদের সময় কমপ্লিট হয়ে যাবে। আর এই যে অভিজ্ঞ ডিএমসিয়ান হচ্ছে শিক্ষক প্যানেল, আমরা অলরেডি হচ্ছে বলে ফেলছি। এবার আসো তোমাদের সে আকাঙ্ক্ষিত যে ভাই মানে আর কি থাকতেছে, পার্সোনাল মেন্টরশিপ, মানে এটা টেলিগ্রামে হচ্ছে তোমাদেরকে আমরা অ্যাড করে রাখবো। টেলিগ্রামে তোমরা আমাদের সাথে হচ্ছে কথা বলতে পারবা, র্যাপিড ফায়ার থাকবে যেখানে তোমাদেরকে প্রশ্ন ধরা হবে। আর প্র্যাকটিস বুকের হচ্ছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের পরে হচ্ছে এক্সাম, এটা তো বুঝতেই পারতেছো, এক্সাম থাকবে, এক্সামের কিউআর কোড থাকবে। আর সকল ক্লাস হচ্ছে স্মার্ট বোর্ডে হবে, এই যে বুঝতেই পারছো, এই যে আমরা স্মার্ট বোর্ডে ক্লাস নিই। যেখানে অ্যানিমেশন দরকার, কিছু চ্যাপ্টার আছে একটু অ্যানিমেশন দিয়ে পড়াইলে ভালো হয়, ফিল করতে ইজি হয়, যেমন হার্টের চ্যাপ্টারগুলো, যেখানে অ্যানিমেশন দরকার সেখানে আমরা 3D অ্যানিমেশন দিয়ে হচ্ছে প্রি মেডিকেলের ক্লাসগুলো নিব। আর এই যে অনুশীলনী সলভ ক্লাস, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বইয়ের সবচেয়ে লেটেস্ট অনুশীলনী সলভ ক্লাস পাবা, অর্থাৎ 24-এর সবচেয়ে আপডেটেড বইয়ের অনুশীলনী সলভ ক্লাস পাবা, যেটা অলরেডি আমরা 24 ব্যাচের মেডিকেল কোর্সের জন্য বানাচ্ছি, সেই আপডেটেড ক্লাসগুলোই তোমরা পাবা, বুঝছো, একদম সবচেয়ে লেটেস্ট 24 ব্যাচের অনুশীলনী সলভ ক্লাস পাবা, আপডেটেড 24-এর বইয়ের, ঠিক আছে। আর এই যে
পুরস্কারের একটা ব্যাপার থাকতেছে। পুরস্কারের ব্যাপারটা নিয়ে আমি একটু বলি, এটা আসলে তোমাদেরকে উৎসাহ করার জন্য আসলে, মানে খুব ভালো লাগে না জিনিসটা? তুমি একটু চিন্তা করো যে পরীক্ষা দিবা, রিভিউ এক্সামে পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে হচ্ছে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হইছো, একটা সুন্দর একটা গিফট পাইলা, হতে পারে 1 টাকার চকলেট, হতে পারে হচ্ছে একটা ছোট্ট মিষ্টি, ঠিক আছে, হতে পারে হচ্ছে একটা সুন্দর হচ্ছে আমাদের একটা পোলো শার্ট, বা হতে পারে আমাদের একটা বই বা এক্স ফ্যাক্টর বই, এটা যে কোনো কিছু হতে পারে, বা 1 টাকার চকলেট পাওয়ার চান্সই হয়তো বেশি থাকবে। আমি তো একটু কিপটা মানুষ, হয়তো চকলেটই দিয়ে দিব। যাই হোক কিছু একটা হচ্ছে পুরস্কার থাকবে যেটা তোমাদের পড়াশোনার প্রতি আগ্রহটাকে আরও বাড়িয়ে তুলবে। আমি যখন মানে অ্যাডমিশনে ছিলাম, বুঝছো, আমি এরকম বিভিন্ন পুরস্কার পাইছি, অনেক পুরস্কার পাইছি, আমার অনেক ক্রেস্ট পাইছি, অনেক পুরস্কার পাইছি। এগুলো পাইলে না এক ধরনের নেশার মতো কাজ করে, ঠিক আছে, যে একটা পুরস্কার পাইলে লোভ উঠে যায়, লোভ লাগে যে এই পরের বার যদি পরীক্ষা দেয় আবার পাইতে হবে, আবার পাইতে হবে। এটা জিনিসটা একটা সাইকেলের মতো। তো দেখা গেছে লাস্টে কী হয়েছে, আমি জ্ঞান অর্জনের জন্য আর পড়তাম না, আমি অ্যাডমিশনের লাস্টের দিকে দেখা গেছে পড়তাম হচ্ছে পুরস্কার পাওয়ার লোভে পড়তাম, যে এই চ্যাপ্টারটা যদি 2বার ভালো মতো পড়ে যাই, আমি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু একটা হওয়ার চান্স আছে, আমি একটা পুরস্কার পাবো। মানে বুঝছো, লাস্টের দিকে আমার অবস্থা এরকম হয়েছে, পুরস্কার পাইতে পাইতে অভ্যাস খারাপ হয়ে গেছে, যে এখন আমি আর পড়াশোনার জন্য পড়তেছি না, আমি হচ্ছে পুরস্কার পাওয়ার লোভে পড়তেছি। তো তোমাদেরকেও এরকম হচ্ছে আমরা একটা চমৎকার হচ্ছে একটা কি বলে পুরস্কারের একটা জিনিস আমরা তোমাদেরকে দিব, যেটা তোমরা হচ্ছে যে অনেক বেশি উপকৃত হবা, যারা ভালো করবা তারা উৎসাহ আরও বেড়ে যাবে। এবার আসো হচ্ছে কিভাবে যুক্ত হবা। এবার একটু অন্তর আসুক, ওয়েবসাইটের ব্যাপারটা আসলে অন্তর দেখতেছে বেশি, আমার থেকে এই ব্যাপারে বেশি ভালো বলতে পারবে। তো একটু অন্তর আচ্ছা, সুন্দর করে বলবে। জয়েন করা খুবই সহজ, ঠিক আছে। আরটিডিএস তুমি হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবা, ক্রোম ব্রাউজারে গেলে সবচেয়ে ভালো, ইজি। তারপরে তুমি গুগলে সার্চ দিবা, কি সার্চ দিবা, www.rtdslive.com। অনেকে আবার লাইভ ছাড়া আবার সার্চ দিও না, তাহলে কিন্তু অন্য কিছু আসবে। তো rtdslive.com এটা লিখে সার্চ দিলে আমাদের হোম পেজ চলে আসবে, বুঝছো। তারপর ওখানে দেখবে এরকম একটা জায়গা আছে, ওখানে কোর্স কিনুন বা বিস্তারিত লেখা আছে, তুমি চাপ দিয়ে সামনে আগাবা। ধরো তুমি বুঝতে পারতেছো না, ভাই এটা তো একটু কঠিন লাগতেছে, এর আগে তো কোনো দিন, তোমরা তো জুনিয়র 25 ব্যাচ, তোমরা তো এর আগে হয়তো কোনো কোর্সে বা ওয়েবসাইট থেকে কিনো নাই। এটা কেনা একদম মনে করো কোনো বই কেনা বা অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার করার মতোই, ঠিক আছে, পেমেন্ট হয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নাই। আমাদের পেজে এবং তুমি যদি স্ক্রল করে একটু নিচে যাও, নিচে গেলে দেখবা যে ওখানে ভিডিও দেওয়া আছে কিভাবে কোর্সটা কেনা যাবে। তাও যদি তোমার বুঝতে অসুবিধা হয়, আমাদের যে পেজ রোড টু ডিএমসি 2.0 অথবা গ্র্যাভিটি মেডিটেশন পেজে মেসেজ দিয়ে তোমাকে বললেও ওই তোমাকে ভিডিওটা দিয়ে দিবে। আমি একদম পুরো যে কোর্স কিভাবে কিনতে হয় পুরোটা আমি নিজে ভিডিও করে কোর্স কিনে দেখাইছি। 5,000 এই যে এই টাকা দিয়ে 5,950 টাকাতে আমি কোর্স কিনে তারপর তোমাদের দেখাইছি। মানে আমার 5,950 টাকা লস হয়েছে, ওদের কাছে সেটা নিব আমি পরে, বুঝছো, তোমাদের স্বার্থে। আমি তো চাইলে বলতে পারতাম যে এরপরে ক্লিক করলে কোর্স কেনা হয়ে যাবে, তা করি নাই। আমি 5,900 টাকা দিয়ে কিনে তারপরে দেখাইছি তোমাদের ভিডিওতে, বুঝতে পারতেছো অবস্থা। কাজে এগুলো নিয়ে কোনো টেনশন নাই, আমাদের পেজে মেসেজ দিলেই হবে। তাইলে কি আলটিমেটলি আমরা কই যাব, আমরা ক্রোম ব্রাউজারে যাব, যাওয়ার পরে গুগলে সার্চ দেব। কি সার্চ দিব ভাই, এই যে www.rtdslive.com এটা লিখে সার্চ দিব। দেওয়ার পরে কি আসবে ভাই, আমাদের পেজ আসবে, আমাদের হচ্ছে যে গুগলের প্রথম সার্চেই দেখবা যে চলে আসছে। তারপরে তুমি ওটাতে ক্লিক করবা, ক্লিক করার পরে দেখবা যে আমাদের কি চলে আসবে, আমাদের ওয়েবসাইটটা চলে আসবে, বুঝতে পারছো। টেনশনের কোনো কারণ নাই, আমাদের পেজে মেসেজ দিলেও কিন্তু তোমাকে বিস্তারিত জানাই দিবে, ওকে, যে কিভাবে তোমরা কোর্সটা কিনবে। একদম ভিডিও বানায় রাখছি, টিউটোরিয়াল, কোনো টেনশন নাই। আর কোর্স কেনা মাত্র তুমি দেখবা যে 3টা আর্কাইভ ক্লাস, তুমি যে কোনো ক্লাস ইচ্ছা মতো দেখতে পারবা। এবং ওখানে দেখবা যে ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য একটা বাটন আছে, টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করার জন্য বাটন আছে, ওই বাটনগুলোতে ক্লিক করলেই সুন্দরভাবে তুমি জয়েন হয়ে যেতে পারবা, ওকে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখন আমি একটু যদি মিররিং করে দেখাইতে পারতাম তাহলে মনে আরও দারুণ হইতো নাকি, স্ক্রিন মিরর করে যদি দেখাই। আচ্ছা, দরকার হবে না মনে হয়, ওই ভিডিও তোমরা দেখলেই হবে। ওয়েবসাইটে ঢুকে একটু নিচের দিকে গেলেই তোমরা দেখতে পারবা, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, আমি একটু বলি, এটা হচ্ছে খুবই সহজ। এই যে ওয়েবসাইটটা বললাম, গুগল ক্রোম ব্রাউজারে যে ওয়েবসাইটে ঢুকে একটু স্ক্রল করবা, একটু স্ক্রল করলে দেখবা নিচে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে যে কিভাবে কোর্সে যুক্ত হবা। ব্যাস ওই ভিডিও দেখলেই তোমরা বুঝে ফেলবা। তাও যদি না বুঝো, আমাদের হচ্ছে তোমার 2টা পেজ আছে, 2টা পেজে মেসেজ দিলেও হবে, ঠিক আছে।
আশা করি এটা বুঝতে পারবা। একদম ফুল ভিডিও ওয়েবসাইটও দেওয়া আছে কিভাবে তুমি কোর্সটা কিনতে পারবা। জাস্ট যে দেখো হোম পেজেই আছে। হোম পেজে একদম শুরুতে হচ্ছে তোমার 24 ব্যাচের এবং সেকেন্ড টাইমারদের মেডিকেল কোর্সে ভর্তির একটা লিঙ্ক আছে, তার নিচেই তোমাদের এই যে দুরন্ত প্রয়াস 5.0 লিঙ্ক আছে। তারপর আর একটু স্ক্রল করবা, জিকে ইংলিশ ব্যাচ আছে, জিকে ইংলিশ ব্যাচের পরেরটাই হচ্ছে কিভাবে কোর্সে ভর্তি হবা। জাস্ট হোম পেজটি একটু স্ক্রল করে একদম পেজের নিচে চলে গেলেই তোমরা ভিডিওটা দেখতে পারবা, যাদের ভর্তি হইতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, একদম বিস্তারিত সব কিছু বলা আছে। আর হচ্ছে আমাদের কোর্স ফিটা কত তোমরা অলরেডি জেনে ফেলছো। প্রথম 1000 জনের জন্য 5900 হচ্ছে 50 টাকা। ঠিক আছে, উইদাউট হচ্ছে ম্যাটেরিয়ালস আর কি। ঠিক আছে, এখানে উইদাউট ম্যাটেরিয়ালস অলরেডি কিন্তু আমাদের কোর্সে হচ্ছে প্রায় কত অন্তর 250-250-এর উপরে কিন্তু অলরেডি হচ্ছে ভর্তি হয়ে গেছে, এবং এই সংখ্যাটা প্রত্যেক দিনই বাড়তেছে, প্রচুর বাড়তেছে। এবং তোমরাও জানো যে শেষের দিকে হচ্ছে পাগলের মতো তোমরা ভর্তি হও, তখন কিন্তু আর কিন্তু ডিসকাউন্ট নাও পেতে পারো। সো দ্রুত হচ্ছে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আর এটা কিন্তু ম্যাটেরিয়ালস ছাড়া পরবর্তীতে হচ্ছে আমরা যে 14টা বই দিব, সেই 14টা বই তোমার এটা অপশনাল। তুমি আমাদের কাছ থেকে চাইলে কিনতেও পারো, তুমি বই ছাড়াও আমাদের কাছে পড়তে পারো, কোনো সমস্যা নাই। তবে 14টা বইয়ের দাম কেমন হতে পারে? সবচেয়ে ন্যূনতম খরচে আমরা ছাপাইতে ঠিক যতটুকু খরচ হচ্ছে ওইটুকু খরচই তোমাদের কাছ থেকে রাখবো, একদম ন্যূনতম খরচ। কেমন হইতে পারে আমি যদি তোমাদেরকে একটা নর্মাল আইডিয়া দিই, 14টা বই বলো তো, 14টা বই নর্মালি অন্য যে কোনো জায়গায় ধরো অফলাইনে কেমন প্রাইস রাখতে পারে? ধরো শুধু 14টা যদি বই কিনো তুমি একদম প্রিমিয়াম, তোরা বলতে পারিস 14টা বই ধরো, মানে তোমাদের একটা আইডিয়া থাকতে পারে না? তোমাদের একটা আইডিয়া থাকতে পারে না? এখন 12,000। আচ্ছা, তাহলে বলো তো 14টা বই কীরকম প্রাইস থাকতে পারে? 8,000 না অফলাইনে। আর আমাদের এখানে আমরা কত রাখবো জানো? আমাদের এখানে তোমরা যারা কোর্সে যারা ভর্তি হবা তাদের জন্য মাত্র 2,500 থেকে 3,000 টাকায় বই পাবা। 14টা বই, হ্যাঁ তুমি ঠিক শুনছো, কমপ্লিট 14টা বই, একদম কমপ্লিট ম্যাটেরিয়ালস। ওই যে যা বললাম, বায়োলজির 2টা প্র্যাকটিস বুক। আচ্ছা আমি দেখাই দিই সরাসরি ম্যাটেরিয়ালসগুলো, দেখাই দিই, এখানে ছবি আছে। আচ্ছা তার আগে একটু বলে দিই যে যদি কেউ স্টিল না বুঝো, আমাদের 2টা পেজে মেসেজ দিও, গ্র্যাভিটি মেডিটেশন অথবা রোড টু ডিএমসি 2.0, ফেসবুকে সার্চ দিলেই হবে। এই 2টা পেজে মেসেজ দাও। অলরেডি আমরা লাইভে গেছি, আমরা যেই পেজ থেকে লাইভে গেছি ওই পেজই আর কি। ঠিক আছে, আমি তোমাদের একটু বইটা দেখায় দিই। হ্যাঁ, তো বইয়ের ছবি কই গেল? শুরুতে ছিল ছবি, কি আমরা মিস হয়ে গেছে? ছিল তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের আপাতত আচ্ছা তার মুখে মুখে বলে আছে, এখানে বইয়ের ছবি মিস হয়ে গেছে, সমস্যা নেই। 14টা বইয়ের মধ্যে বায়োলজি ফার্স্ট পেপারের প্র্যাকটিস বুক একটা কমপ্লিট প্র্যাকটিস বুক, বায়োলজি সেকেন্ড পেপারের হচ্ছে কমপ্লিট প্র্যাকটিস বুক, ফিজিক্স ফার্স্ট পেপারের একটা কমপ্লিট প্র্যাকটিস বুক, ফিজিক্স সেকেন্ড পেপারের একটা কমপ্লিট প্র্যাকটিস বুক, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা কমপ্লিট প্র্যাকটিস বুক, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা কমপ্লিট প্র্যাকটিস বুক, 6টা হইলো। তারপরে জিকে একটা কমপ্লিট বই, এই যে জিকে, ঠিক আছে 7টা। তারপরে ইংলিশের 2টা, ভোকাবুলারির জন্য একটা, গ্রামারের জন্য একটা, তাহলে কয়টা হলো? 9টা। ঠিক আছে, তারপরে হচ্ছে এক্স ফ্যাক্টর, ওই যে ঘরে বসে ওএমআর দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ, এটার সাথে ওএমআর থাকতেছে, এটার সাথে এই যে ওএমআরও থাকতেছে। ঠিক আছে, 5,000 প্রশ্ন প্লাস এই যে 5,000 প্রশ্ন সলভ করার জন্য বা প্র্যাকটিস করার জন্য ওএমআর, তাহলে কয়টা হলো? 10টা। এরপরে হচ্ছে প্রশ্ন ব্যাংক একটা, 11টা। এক্সট্রা ইনফো, ওই যে এক্সট্রা ইনফো 5-6টা বইয়ের তথ্যকে একসাথে করে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, মানে এটা পড়লে তোমার আর 5-6টা বই এত কষ্ট করে পড়া লাগবে না। 5-6টা বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন দিয়ে একটা বই হচ্ছে তোমার এক্সট্রা ইনফো। কয়টা হইলো তাহলে? মনে হয় 12টা। ঠিক আছে, তারপরে হচ্ছে জিকে ইংলিশ হচ্ছে তোমার এই যে মডেল টেস্ট, এখানেও 1000 প্রশ্ন আছে। তুমি আলাদা করে যদি শুধু জিকে ইংলিশে পরীক্ষা দিতে চাও, প্র্যাকটিস করতে চাও, 1000টা স্ট্যান্ডার্ড জিকে ইংলিশ প্রশ্ন আছে ওএমআর সহ, এটা 13টা। আর একটা হচ্ছে তোমার ছন্দের বই লাগে না? ছন্দ ভাইয়া একটু অনেক টপিক কঠিন লাগে, একটু ছন্দ টন্দ দিয়ে বা ছক দিয়ে ছকটা মনে রাখার জন্য কোনো ট্রিক্স আছে কিনা, ট্রিক্সের বই হচ্ছে একটা, 14টা। তাহলে দেখো অফলাইনে যেখানে একদম বেস্ট কোয়ালিটির, আমাদের প্রিমিয়াম কোয়ালিটির এরকম যে কোনো কিছু অফলাইনে যেখানে 8-9 হাজার টাকা রাখে, আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার পর তুমি 2500 থেকে 3000 টাকায় কিনতে পারবা এই টোটাল 14টা বই। ঠিক আছে, তাহলে এর থেকে কি আর সস্তা কি আসলে সম্ভব? একদম আসলে ছাপাইতে যা লাগতেছে আমরা তোমাদের কাছ থেকে তাই নিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো সব কিছু তাহলে বলে ফেলছি, তাহলে ভর্তি হয়ে যাও। অলরেডি হচ্ছে 250+ হচ্ছে ভর্তি হয়ে গেছে এবং খুব দ্রুতই ভর্তি হয়ে যাবে। আমরা আসলে 24 ব্যাচের মেডিকেল কোর্সের জন্য তোমাদের আসলে মানে প্রি মেডিকেল নিয়ে কথাই বলতে পারতেছি না, সময়ই পাচ্ছি না, তাও দেখো 250 ভর্তি হয়ে গেছে।
তাই না রিজবি? মানে আমরা আসলে বলতেও পারতেছি না এগুলো নিয়ে মানে কথা, তাতেই 250 হয়ে গেছে। দেখো গত বছর আমরা যখন প্রি মেডিকেল কোর্সটা লঞ্চ করি, আমাদের মনে আছে যে একদিনে রাহাত 120 জন 30 জন করে জয়েন করতেছিল, এবং এই সময়টা বোধহয় 25-এর জন্য চলে আসছে। তোমরাও এখন এরকম দেদার্সে জয়েন হবা। এখন আমাদের এই যে ডিসকাউন্টের একটা ব্যাপার 5,950, তুমি দেখো 24 ব্যাচ আমাদের কাছে যেই পেমেন্টে আসলে ভর্তি হয়েছে, আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি পেমেন্ট না বাড়ানো, আমরা পেমেন্ট বাড়াই নাই। আমরা কিন্তু 24 ব্যাচের প্রি মেডিকেলে যে পেমেন্ট নিয়েছিলাম, মেডিকেল কোর্সে যে পেমেন্ট নিচ্ছি, 25-এর ক্ষেত্রে আমরা পেমেন্ট বাড়াই নাই। কিন্তু তুমি বলো 1 বছর আগে টাকার যে মূল্যমান বা যে অবস্থা, এখন কি সেটা আছে কি না? So আমরা হয়তো বা বাধ্য হতে পারি যে পেমেন্টটা আর একটু বাড়ানোর কথা আমরা ভাবতে পারি, কিন্তু আমরা সবাই মিলে আষ্টে পিষ্টে এই সিদ্ধান্ত নিয়েছি যে শুরুর কয়েকদিন এই পেমেন্টে স্টুডেন্টরা ভর্তি হোক। প্রথমে সিদ্ধান্ত ছিল যে প্রথম 500 জন এই ডিসকাউন্টটা পাবে, এখন অলরেডি 250 হয়ে গেছে। এখন বাকি 250-র জন্য দিলে হয়তো বা কালকে আবার ঘোষণা চেঞ্জ আনতে হবে। তো আমি জাস্ট এটাকে আমি বলবো রাহাতকে, আমরা এটা ওইভাবে কথাও বলি নাই, আমি জাস্ট এটা বলবো যে প্রথম 1000 জন যেন অ্যাটলিস্ট এই সুযোগটা পায়, 5,950 টাকায় ভর্তি হওয়ার সুযোগটা। কিন্তু এরপর হয়তো বা আমাদের যেহেতু 4টা স্টুডিও, ব্যাকগ্রাউন্ডে অনেক লোকজন, এতজন ভাইয়া, তো একটা বেসিক কস্টও তুমি যদি হিসেব করো, তখন দেখা যায় যে পেমেন্ট আসলে বাড়াইতে হয়। তুমি চিন্তা করো 1.5 বছরের একটা কোর্স, 1.5 বছরের একটা কোর্স, 200 ক্লাস। সো এটাকে তুমি যদি ওই বাইরের প্রাইভেটের হিসাবে হিসাব করতা, তাহলে এগুলোর দাম আসলে 20-25 হাজার টাকা হওয়ার কথা ছিল। হোয়াট এভার। সো আমি মনে করি যে তোমার হাতে টাইম আছে, আপাতত তুমি এইভাবে টার্গেট নিতে পারো যে আজকে ভর্তি না হতে পারলেও যেন 10 তারিখের মধ্যে ভর্তি হয়ে যায়। আর যারা যত আর্লি পারবা জয়েন হয়ে যাও। জয়েন হলে লাভ কি, আমার এখন স্পিরিট আছে, আমি ক্লাস করতে চাই, আমি ক্লাস করব। ক্লাস করার অপশন কি, ভাই তো এখন ক্লাস নিচ্ছে না, ভাইরা তো 15 তারিখ ওরিয়েন্টেশন নিবে, তারপর থেকে রুটিন দিয়ে ক্লাস শুরু করবে। এই 15 দিন আমি কি বসে থাকবো? আমার কলেজে যে চ্যাপ্টার পড়াচ্ছে, আমার যে চ্যাপ্টার পড়ার ইচ্ছে করে, সেটা আমি আর্কাইভ থেকে দেখে ফেলবো, 3টা আর্কাইভ থেকে দেখে ফেলবো, তাই না? আমার যেই ভাইয়ের ক্লাস করতে ভালো লাগে, সেই ভাইয়ের ক্লাসটা একটু খুঁজে নিয়ে সেটা দেখে ফেলবো। সো এই 15 দিনে তুমি 15টা চ্যাপ্টার পারলে শেষ করে ফেলতে পারো ক্লাস দেখে। কারণ তোমার এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে ক্লাস দেখে এত অসম্ভব মজা পাবা, মনে হবে যে না আরও ক্লাস দেখি। একবারে অনেক ক্লাস একদম দেদারসে দেখে ফেলো না, একটা করে ক্লাস দেখো, প্লাস বইটা পড়ো, এরপর অন্য ক্লাস নিও। নয়তো এগুলো খালি দেখবা যে মজার জন্য দেখা হচ্ছে, মাথায় ঢুকবে না, কিন্তু হারাই যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা লাইভ দীর্ঘ করতে চাই না। তোমরা অনেকেই চলে গেছো, আমি জানি তোমরা কোথায় গেছো, অধিকাংশই ওয়েবসাইটে চলে গেছো ভর্তি হওয়ার জন্যে। আর যারা ভাবছো কীভাবে ভর্তি হওয়া যায়, অল্প দিনে ভর্তি হয়ে যায়, কিছু না বুঝলে আমাদের পেজে মেসেজ দিও। আজকের লাইভটা তুমি যদি খালি বলো কোর্সের ব্যাপার, তাহলে ভুল হবে। ক্লাস লাইভটা শুরু থেকে তোমরা ছিলা, এবং শুরু থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু হয়েছে। এবং আমরা যে তোমাদের খালি প্রি মেডিকেলে ভর্তি হও বলেছি এরকম না, যুক্তি দিয়ে খণ্ডন করে দেখিয়েছি যে এটা কেন তোমার জন্য ইউজফুল। ডিসিশন ইজ ইয়োর্স। আর জীবনে চলতে গেলে কখনো কখনো মানে কাউকে শুনে চলতে হয়, কাউকে এই লাইনে আইডল মানতে হয়, পুরো জীবনের জন্য না। তো আমরা যেহেতু এত বছর ধরে কাজ করি, তোমার যদি মনে হয় যে আমি মেডিকেলে পড়তে চাই, তুমি নিঃসন্দেহে এখানে যে ভাইরা কথা বলেন তাদের যে কাউকে তুমি আইডল হিসেবে ধরতে পারো, যে আমি তার কথাগুলো ফেলবো না অ্যাটলিস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্যে। এবং তার একটা দুইটা কথা দেখবা তোমাকে এত ফোর্স করছে পড়ার জন্য, এত বেশি মোটিভেট করছে, যেটা আর কোনোভাবে হচ্ছে না। বুঝছো? সো বেস্ট অফ লাক তোমাদের সবার জন্য। হতাশ হওয়ার মতো কোনো কারণ 25 ব্যাচের নাই। আমি একটা অক্ষরও পড়ি নাই যদি বলে থাকো, স্টিল তোমার হতাশ হওয়ার কারণ নাই, স্টিল ইউ হ্যাভ টাইম। কিন্তু হতাশ হওয়ার কারণ থাকবে কখন? যখন তোমার টেস্ট পরীক্ষা হয়ে যাবে, এইচএসসি হয়ে যাবে, তখনও তুমি কিছু পড়ো নাই যদি বলো, তখন তুমি না আমিও হতাশ হবো আসলে। বুঝছো? তো আমরা ঘুরে দাঁড়াই, রুখে দাঁড়াই, স্বপ্নটাকে আঁকড়ে ধরে সামনে আগাই। আমার দিক থেকে এটুকুই বলা। আর যারা ভর্তিতে চলে গেছে তো গেছোই, আর বাকিরা রাহাত ভাইয়ের কথা শুনে ভর্তি যারা হবা হয়ে যাও, ওয়েবসাইটে চলে যাও, না বুঝলে পেজে মেসেজ দাও। সবাই ভালো থাকো। খুব দ্রুত আমাদের 25 ব্যাচের প্রি মেডিকেলের ক্লাসে আমার দেখা হচ্ছে। একটা গোপন কথা তোমাকে জানিয়ে রাখি, মেডিকেলের থেকে প্রি মেডিকেলের ক্লাস নিতে আমার বেশি ভালো লাগে। আমার পক্ষ থেকেও আসলে সেম কথাই। তো অলরেডি তোমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, দ্রুত হচ্ছে ওয়েবসাইটে চলে যাও, যে দেখো, ঠিক আছে? আর্কাইভ ক্লাসগুলো এখন ভর্তি হলে এখনই তোমরা হচ্ছে আর্কাইভ ক্লাস পাবা। আর আমিও একই কথাই বলবো যে মেডিকেলের থেকে, অর্থাৎ দেরিতে এসে শুধু মেডিকেল ব্যাচে ভর্তি হওয়ার থেকে আমি অলওয়েজ বলবো সময় থাকতে থাকতে প্রি মেডিকেলে হচ্ছে ভর্তি হও। কারণ কি, এখন হাতে সময় পাওয়া যায়, আমরাও রিল্যাক্সে তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আসলে পড়ানোর সুযোগ পাই। সেই তুমি যদি ধরো আজকে আরও 8-9 মাস পরে বা 10 মাস পরে, আমি হিসাব করি নাই, তোমাদের এইচএসসি ধরো এপ্রিলে হইলো, তুমি জুন মাসে এসে আমাদের মেডিকেল ব্যাচে ভর্তি হলে আরটিডিএসে, বিশ্বাস করো তখন কিন্তু তোমাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়ানোর মতো এত সময় আমার হাতে থাকবে না।
বুঝতে পারছো? তুমি যদি এখন আমাকে প্রি মেডিকেলে এসে যদি বলো ভাই আমি একটা অক্ষরও পড়ি নাই, কোনো প্রবলেম না, আমি তোমার একদম শূন্য থেকে বেস্ট লেভেলে তোমাকে পড়াইতে পারবো, কারণ আমাদের হাতে এখন সময় আছে। বাট সেই তুমি যদি এখন এইচএসসি দেওয়ার পর যদি আমাকে আইসা বলো ভাই আমার এইচএসসিও খুব খারাপ হয়েছে, পড়াশোনা করি নাই, এখন ভাই কিভাবে পড়লে ভাই আমি একটা কোনো মতে একটা মেডিকেলে চান্স পাবো, তখন কিন্তু আসলে আমার হাতে খুব বেশি কিছু করার থাকবে না, কারণ সময় খুব কম। এই জন্য সময় থাকতে থাকতে হচ্ছে ডিসিশন নাও। ওই যে একটা কথা আমি লিখে রাখছিলাম, স্টার্ট আর্লি ফর এভার। যেহেতু তোমাকে একটা যুদ্ধ করতেই হবে, অ্যাডমিশন মানে কি একটা ভর্তি যুদ্ধ, যেহেতু তোমাকে যুদ্ধে নামতেই হবে, তুমি এটা নিশ্চিত, তাহলে যত তাড়াতাড়ি পারো যুদ্ধের প্রস্তুতি নাও, তোমার জন্য যুদ্ধটা তত ইজি হবে। আর তুমি যত লেট করবা যুদ্ধে দেখবা যে তুমি মানে শত্রুর প্রথম আঘাতেই, মানে অ্যাডমিশনের প্রথম আঘাতেই তুমি কিন্তু ঘায়েল হয়ে যাওয়ার চান্স থাকে যদি তুমি প্রস্তুতি ঠিক মতো না নাও। ঠিক আছে, এটাই বলবো। ওয়েবসাইটে হচ্ছে চলে যাও। তো আমার পক্ষ থেকেও আসলে তোমাদের জন্য শুভকামনা রইল, তোমাদের সবাই ভালো মতো হচ্ছে পড়াশোনা করো। ইনশাল্লাহ প্রি মেডিকেলে আমরা তোমাদেরকে একদম বেসিক থেকে সুন্দর করে ধরে ধরে হচ্ছে তোমাদেরকে পড়াবো, নিজেদের মতো করে গড়ে তুলবো, যাতে এই বছর ঢাকা মেডিকেলে 46 জন চান্স পাইছে 2023 সালে, 24 ইনশাল্লাহ এই সংখ্যাটা আরও বেশি হবে, 25-এ যাতে এই সংখ্যাটা আরও ডাবল হয়ে যায়, 100-র কাছাকাছি যাতে মিনিমাম যাতে হয় শুধু ঢাকা মেডিকেলেই। আমরা সেইভাবেই তোমাদেরকে হচ্ছে গড়ে তুলবো। আমাদের কথা শুনবা, প্রত্যেকটা গাইডলাইন ফলো করবা, আর হতাশ হওয়ার কোনো কারণ নাই। সিলেবাস আমারও টেস্টের সময় আমার নিজেরই সিলেবাস শেষ হয় নাই, সো তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনালের পরে কোনো দিনই সিলেবাস শেষ হওয়ার কথা না। ঠিক আছে, আমার কাছ থেকে এইখানেই। আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকো সবাই, আর ওয়েবসাইটে চলে যেতে পারো, দেখো আমাদের ওয়েবসাইটে কী আছে, কোর্সে ভর্তি হও বা না হও ওয়েবসাইটটা ঘুরে আসো, ঘুরে আসলেও দেখবো অনেক কিছু শিখতে পারবা বা অনেক কিছু জানতে পারবা। ঠিক আছে, ওয়েবসাইটে ভর্তি হয়ে তোমরা দেখতে থাকো বা ওয়েবসাইটে ঘুরে আসো। আল্লাহ হাফেজ, তাহলে আসসালামু আলাইকুম।